আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ যারা শুনছেন আজকের আমাদের লাইভ প্রোগ্রাম মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স পেজ থেকে, ফেসবুক পেজ থেকে আমাদের নিয়মিত অনুষ্ঠান বিসিএস ক্যাডার আড্ডা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন প্রতি রবিবার সন্ধ্যা 8টা থেকে 9টা আমাদের এই ক্যাডার আড্ডা বিসিএস ক্যাডার আড্ডা প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় এবং এই বিসিএস ক্যাডার আড্ডা প্রোগ্রামের মাধ্যমেই আমরা চেষ্টা করি যারা গত 10-15 বছর 20 বছরের মধ্যে যারা সার্ভিসে ঢুকেছেন, বাংলাদেশ সিভিল সার্ভিসে ঢুকেছেন, বিভিন্ন পদে বিভিন্ন ক্যাডারে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন যেটাই বলি না কেন আমরা, এবং প্রতিটা ক্যাডারের আমরা চেষ্টা করে থাকি শুধু 2-1টা ক্যাডার নয়, একেবারে প্রতিটা ক্যাডারের সম্মানিত অতিথিদেরকে নিয়ে এসে তাদের কাছ থেকে সরাসরি তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো শোনা, তারা কিভাবে ক্যাডার অফিসার হয়ে আছেন, তারাও তো মেধাবী স্টুডেন্ট ছিলেন তাদের সময়ে, তাদের কাছে অনেক অল্টারনেটিভ থাকার পরেও ওরা কেন বাংলাদেশ সিভিল সার্ভিসকে তাদের কর্মক্ষেত্র হিসেবে বাছাই করে নিয়েছিলেন, এবং বাছাই করার পর তারা যখন এই সিভিল সার্ভিসে গত কয়েক বছর কাটিয়ে দিয়েছেন, কেউ 5 বছর 10 বছর 15 বছর কাটিয়ে দিয়েছেন, তাদের অভিজ্ঞতাটা কি, তাদের প্রাপ্তি কি, তাদের কোনো বঞ্চনা আছে কিনা, অপ্রাপ্তি কি, বা তাদের কোনো আফসোস আছে কিনা, এবং বিশেষ করে তারা সমাজে কোন ক্ষেত্রে আলো জ্বালাচ্ছেন, কোন ক্ষেত্র নিয়ে কাজ করছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে তাদের বিসিএস ক্যাডারদের গল্প শুনিয়ে থাকি, যাতে এখান থেকে আপনারা ভবিষ্যতের একটা মনোছবি তৈরি করে নিতে পারেন আপনার ভবিষ্যৎ কর্মক্ষেত্র, আপনার ভবিষ্যৎ বিচরণ ক্ষেত্র সম্পর্কে, পেশাদারী জীবন সম্পর্কে আপনি যাতে একটা ধারণা পান। সেই জন্যই বিসিএস ক্যাডার আড্ডা প্রোগ্রামটি মূলত করা হয়। তারা কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন, এখন কিভাবে কাজ করছেন, আপনাদের সেখানে কেন আসা উচিত, বা থাকলে আপনাদের জন্য প্রণোদনাগুলো কি, আপনাদের ভবিষ্যৎ কিভাবে ক্যাডার জীবনে বা ক্যারিয়ার লাইফে কিভাবে সাজাবেন, সেই বিষয়ে তারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকবেন। এই প্রত্যাশা থেকেই মার্চ ফরওয়ার্ড বিসিএস ক্যাডার আড্ডা প্রোগ্রামটি আমরা সাজিয়েছি এবং আমাদের গত মাসে শুরু হওয়া প্রথম প্রোগ্রামে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিআরও মিস্টার মাহিদুল ইসলাম প্রধান। আমাদের পরবর্তী প্রোগ্রামে ছিলেন পুলিশের এডিশনাল এসপি মাহমুদা বেগম সোনিয়া। এর পরের প্রোগ্রাম, পরপর দুটো প্রোগ্রাম আমরা করতে পারিনি, দুঃখিত। একজন কোভিড আক্রান্ত ছিলেন, একজন ইউএনও। আশা করি ভবিষ্যতে কোনো এক পর্বে তিনি আমাদের সাথে যোগ দেবেন। এবং আজকে এরই ধারাবাহিকতায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি আমার ব্যক্তিগতভাবে খুবই প্রিয়জন, খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, এবং তিনি 22তম বিসিএস ক্যাডার অফিসার, 22তম বিসিএস সাধারণ শিক্ষা কর্মকর্তা। বর্তমানে বাংলাদেশের একটি বিখ্যাত কলেজ চট্টগ্রাম সরকারি কলেজে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। আর তার সম্পর্কে আরেকটু বলি, আজকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে তার সম্পর্কে আমরা একটা আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে আমরা একটা ছোট্ট একটা বায়োডাটা দিয়েছি, সেখানে অনেকেই জেনেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আজকে আপনাদের অনেকেই বিসিএস বিষয়ে পরামর্শ দিতে, কাউন্সেলিং দেওয়ার জন্য এই কাজগুলো আমি নিজে করি। আপনাদের অনেকে আমার কাছ থেকে পরামর্শ নেন, কিন্তু আমি আপনাদের ওবায়েদ স্যার, সিনিয়র ভাই যেভাবে বলেন, আমারও কিন্তু যখন আমি বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম 27 বিসিএস এ, আমার প্রথম বিসিএস এর আমার আউট অফ মাই ফ্যামিলি, আমার পরিবারের বাইরে আমার 3জন আমাকে মেন্টরিং করেছেন। এই 3জনের মধ্যে একজন হচ্ছেন আমাদের আজকের সম্মানিত অতিথি শ্রদ্ধেয় আনোয়ার মালিক মজুমদার স্যার। উনি আমাকে ব্যক্তিগতভাবে খুবই গাইড করতেন, ভালো পরামর্শ দিতেন, এবং তার পরামর্শ দ্বারা আমি উপকৃত হয়েছি। আমাদের অনেক আমার পর আমাদের সময়ে বা আমাদেরও সিনিয়র অনেকে আছেন যারা তার কাছ থেকে ব্যক্তিগতভাবে এই সেবাটা নিয়েছেন, ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে। তো সেজন্য তার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা সবসময় ছিল এবং আছে, থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ। তো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এবং সর্বশেষ বলি, মার্চ ফরওয়ার্ডে উনি 22তম বিসিএস ক্যাডার হিসেবে জয়েন করার পর উনি অলরেডি চট্টগ্রামের অঞ্চলের 3টা গুরুত্বপূর্ণ কলেজে প্রভাষক এবং সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। সাতকানিয়া সরকারি কলেজ, যেখানে একসময় আমি স্টুডেন্ট ছিলাম, পটিয়া সরকারি কলেজ, স্যার আশুতোষ কলেজ বোয়ালখালী, এবং সর্বশেষ এটা বোধহয় সম্ভবত 4th কর্মস্থল চট্টগ্রাম সরকারি কলেজে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের আনোয়ার মালিক মজুমদার স্যার। পাশাপাশি তিনি বর্তমানে মার্চ ফরওয়ার্ডে সারা দেশব্যাপী
প্রান্তিক অঞ্চলের ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন গুলোর পরীক্ষার্থীদেরকে আমরা যে কেরিয়ার সহায়তা, শিক্ষা সহায়তা, গাইডলাইন সহায়তা দিয়ে থাকি, সেখানকার একজন প্যানেল শিক্ষক হচ্ছেন আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব আনোয়ার মালিক মজুমদার। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি ওবায়দ, শুনতে পাচ্ছি। আপনাকে আমার শুভেচ্ছা জানাই, মাস ফরওয়ার্ডের আজকের বিসিএস ক্যাডার আড্ডা প্রোগ্রামে স্বাগত জানাই। আর স্যারের সাথে সরাসরি কনভারসেশনে যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে বলবো, মাস ফরওয়ার্ডের বিভিন্ন প্রোগ্রামের প্রতিটি সদস্য যারা ভবিষ্যতে বিসিএস সিভিল সার্ভেন্ট হতে চান, বিসিএস জব করতে চান, তাদের সবাইকে বলবো আজকের অনুষ্ঠানটি শোনার জন্য, এবং আপনারা এটা আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, যাতে পরবর্তীতে আপনি আবার এটা নতুন করে শুনতে পারেন, এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আপনার বন্ধুজন, প্রিয়জন, ভাই বোন যারা আছেন তারা যেন শুনতে পারেন। আপনার টাইমলাইনে শেয়ার করলে ভালো হয়, এবং যাদেরকে শোনার দরকার আপনি মনে করেন, আপনার ভাই বোন, বন্ধুরা, তাদেরকে আপনি কমেন্টে মেনশন করতে পারেন। এই কাজটাও আপনি করতে পারেন, তাদের একটু উপকার হবে, তারা শুনতে পারবেন। এবং আমাদের আজকের আলোচক উনি শিক্ষকের বিষয়ে, প্রতিটা ক্যাডার বিষয়ে ধারণা রাখেন, শিক্ষকতার বিষয়ে তার বিশেষ পারদর্শিতা আছে, যেহেতু উনি এই বিষয়ে কাজ করেন, এই ক্যাডারে উনি কর্মরত আছেন। আশা করি তার আলোচনা দ্বারা আমরা সকলেই উপকৃত হব। আপনারা সবাই একটু শেয়ার করবেন, নাম মেনশন করবেন, এবং বিশেষ করে যারা শিক্ষা ক্ষেত্রে যেতে চান, বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারে যেতে চান, তারা কেউ আজকের আলোচনাটা মিস করবেন না। আজকের আলোচনাটা আমাদের সাথে থাকুন। যারা পারবেন না তারা আমাদের পরবর্তীতে আমাদের পেজে এটা থাকবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল মার্চ ফরওয়ার্ড ইউটিউব চ্যানেলে এটা পাওয়া যাবে। আপনারা মার্চ ফরওয়ার্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, এই আলোচনাটা শুনে থাকতে পারবেন। তো আমরা চলে যাই সরাসরি আমাদের আজকের অতিথির কাছে। জনাব আনোয়ার মালিক মজুমদার, জি, আপনার কাছ থেকে আপনাকে বলবো, আপনি কেমন আছেন বলুন প্লিজ। প্রথমে মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ, সাথে সাথে বিজয়ের এই মাসে আপনাকে ধন্যবাদ যে এরকম একটা চমৎকার অনুষ্ঠান আপনি আয়োজন করেছেন, যে আমাকে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছে যারা সিভিল সার্ভিসে আসতে চান তাদের সাথে একটা ব্রিজ আপনি তৈরি করে দিয়েছেন ওবায়েদ, সেজন্য আপনাকে ধন্যবাদ। আর সবচেয়ে ভালো লাগছে যে বিজয়ের মাসে আজকে আমরা এমন একটা অনুষ্ঠান করতে চাচ্ছি যে বাংলাদেশ যে সময়ে তার লক্ষ্যে পৌঁছার অনেক দূরে গিয়ে গিয়েছে। পদ্মা সেতুর আর মাত্র একটি স্প্যান বাকি পদ্মা সেতুতে। একটি স্প্যান যুক্ত হয়ে গেলে আমার বাংলাদেশ দুই প্রান্তে যুক্ত হয়ে যাবে। এটি অসাধারণ একটা সময় আমরা কাটাচ্ছি। আপনার মাধ্যমে মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভালো আছি। ধন্যবাদ। এখন তো কলেজে যেতে হয় না? কলেজে যেতে হয় না, হয়তো দৈহিকভাবে কলেজ যাই না, কিন্তু মানসিকভাবে কিন্তু বা তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু কলেজে সারাক্ষণই থাকি। কিছুক্ষণ আগেও কলেজের শিক্ষার্থীদের সাথে কাজ করলাম, সুতরাং হয়তোবা আমার দৈহিক উপস্থিতি নেই, কিন্তু মানবিক উপস্থিতি বা মানসিক উপস্থিতি কলেজে সবসময় আছে। এখন কি কলেজে ক্লাস চলে? হ্যাঁ, কলেজের এখন আপনারা জেনে খুশি হবেন যে আসলে এগুলো অনেকটা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন ডিজিটাল বাংলাদেশে যে সুফল হঠাৎ করে আপনি প্রাকৃতিকভাবে বলেন আর বাস্তবতার কারে বলেন, বাংলাদেশে এখন ডিজিটাল বাংলাদেশ সুবিধা এখন কোনো প্রান্তিক জনগণ পাচ্ছে। এই যে করোনা মহামারীকালীন সময়ে যখন আমাদেরকে বলা হলো যে শারীরিক দূরত্ব তৈরি করতে, অর্থাৎ আমরা অনেকে সোশ্যাল ডিস্টেন্স বলেন, কথাটিকে আমি আসলে সোশ্যাল ডিস্টেন্স বলতে রাজি নই। কথাটিকে আমি বলতে চাই যে শারীরিক দূরত্ব, মানসিক দূরত্ব আমাদের থাকবে না। তো যেহেতু শারীরিক দূরত্ব মেনটেইন করে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম সেই মার্চ মাস থেকেই চালিয়ে যাচ্ছি। প্রথমে আমরা শুরু করেছিলাম ইউটিউবের মাধ্যমে রেকর্ডেড ক্লাস দিয়ে, এখন আমরা লাইভ জুম অ্যাপস এর মাধ্যমে লাইভ ক্লাস আমরা অনুসরণ করছি, এবং আমাদের শিক্ষার্থীদের সাথে সার্বক্ষণিক আমাদের যোগাযোগ আছে। আপনার মাধ্যমে জানাতে চাই সবাইকে যে ইতিমধ্যে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ লাইভ একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, অত্যন্ত সুন্দরভাবে বিতর্ক প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছিল। তাহলে ডিজিটাল বাংলাদেশের এই সুবিধা এখন প্রান্তিক জনগণ থেকে শুরু করে আমরা সবাই উপভোগ করছি। সুতরাং আমরা আসলে করোনা মহামারী কারণে হয়তোবা শারীরিক দূরত্বে আছে, কিন্তু মানসিক দূরত্বে নেই। আমাদের আজকের প্রোগ্রামটি হচ্ছে মূলত যারা ইয়াং জেনারেশন, বিশেষ করে যারা বাংলাদেশ সিভিল সার্ভিসে জব করতে চায়, বাংলাদেশ সিভিল সার্ভিসে আসতে চায়, তাদের জন্যই তাদের কাছে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করা, যাতে তারা
অনুপ্রাণিত হয়, তারা বুঝতে পারে তাদের ভবিষ্যৎ কর্মস্থল সম্পর্কে, তারা একটা ধারণা পেতে পারে এবং তাদের যে চিন্তা এটা ঠিক আছে কিনা বা প্রয়োজনে কোনো জায়গায় রিভিউ করা দরকার আছে কিনা, তাদের যে টার্গেট, ক্যারিয়ার টার্গেট আছে সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্যই মূলত বিসিএস ক্যাডার আড্ডা প্রোগ্রামগুলো আমরা করে থাকি। এখন আপনার কাছ থেকে আমি একটু আপনি একটু সিভিল সার্ভিসে কত বছর স্যার, মানে মজুমদার স্যার? আমি 2003 সালে জয়েন করলাম, তো এখন 2020, প্রায় এই যে 10 তারিখ জয়েন, আমার 18 বছর পড়বো আর কি, 17 শেষ হয়ে 18 বছরে পড়বো। চাকরি 17 বছর শেষ হয়ে গেল ইতিমধ্যে সিভিল সার্ভিসে 17 বছর শেষ হলো। হ্যাঁ, 4টি কলেজে। হ্যাঁ, জি 4টি কলেজে। আচ্ছা, 4টি কলেজে 17 বছরের মতো হয়ে গেল প্রায়। জি, ভালো যে আপনি একেবারে প্রথম চাকরি শুরু করেছিলেন সম্ভবত আমার কলেজে, সাতকানিয়া সরকারি কলেজে 2005 সালে, রাইট? জি, সাতকানিয়া সরকারি কলেজ 2003 সালে 10 ডিসেম্বর 2003 সালে 10 ডিসেম্বরে জয়েন করেছিলাম সাতকানিয়া কলেজে। হ্যাঁ, 2003 সালে 10 ডিসেম্বরে সাতকানিয়া কলেজে জয়েন করেছিলাম। 2003 সালে 10 ডিসেম্বর। আচ্ছা, আপনি আপনি কোন প্রেক্ষাপটে, আপনার যখন আপনার 22তম বিসিএস কি আপনার ফার্স্ট বিসিএস ছিল না লাস্ট, বা এর আগে পরে আরো দিয়েছিলেন কিনা? হ্যাঁ, আপনাকে একটু বলে রাখি যে আসলে আমাদের সময় এখন শিক্ষার্থীরা যেভাবে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে আপনাদের মাধ্যমে বা ডিজিটাল বাংলাদেশের সুবিধা গ্রহণ করে, শিক্ষার্থীরা প্রচুর তথ্য পায়, যে চাকুরি সম্পর্কে প্রচুর তথ্য পায়। আসলে আমরা সেরকম তথ্য পেতাম না, আমাদের একমাত্র তথ্যের সূত্র ছিল হচ্ছে পত্রিকা। তো আপনি জানেন যে দীর্ঘদিন বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, আমাদের সময় প্রায় 3 বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল সরকারি চাকুরিতে। তো আমি যখন অনার্স পরীক্ষা শেষ করি, সেই মুহূর্তে আমি 18 বিসিএস পেয়েছিলাম প্রিলিমিনারি পরীক্ষায়। আমি প্রথম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছিলাম, কিন্তু লিখিত পরীক্ষাকালীন সময় আমার মাস্টার্স পরীক্ষা যেহেতু চলছিল, সুতরাং আমি মাস্টার্সকে প্রাধান্য দিয়ে আর লিখিত পরীক্ষা শেষ করতে পারিনি। সুতরাং বলতে পারেন যে 22 বিসিএস আমার প্রথম বিসিএস। প্রথম বিসিএস এ আমি এডুকেশন ক্যাডার পেয়েছি এবং এরপর আমি 24 বিসিএস ও দেই। হ্যাঁ, আমি 24তম বিসিএস পরীক্ষা অবতীর্ণ হয়েছিলাম আমার। যদিও এটি আসলে ব্যাপারটা এরকম ছিল না, 22 না, আমি 24তম লাস্ট বিসিএস আমার ছিল। 24তম মৌখিক পরীক্ষা গিয়েছিলাম 24তম বিসিএস এ। জি, জেনারেল ক্যাডারে যাওয়ার একটা আগ্রহ ছিল। 22তম হিসেবে জয়েন করেছেন, 23তম বিসিএস পরীক্ষা দিতে পারেননি, যে এটা না, জি স্পেশাল বিসিএস ছিল সেটা। জি আমি 24তম বিসিএস পরীক্ষা, জি 24তম বিসিএস পরীক্ষা ভাইবা পরীক্ষা দিয়েছিলাম। জি, এই 17 বছর চাকরি করার পর আপনি এর আগের কাহিনী যদি একটু বলতেন, আপনারা যখন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করলেন, কেন আপনারা অন্য অল্টারনেটিভ গুলো না খুঁজে আপনি সিভিল সার্ভিসকে কেন আপনাদের জন্য বেটার এমপ্লয়মেন্ট সেক্টর হিসেবে দেখেছিলেন? আপনাদের সময় প্রেক্ষাপটটা কি ছিল? আসলে আমরা যখন বেড়ে উঠি, হ্যাঁ, আমাদের সমাজ, আমাদের যখন বড় হওয়ার সময়, যখন আমরা বোঝার সময় ছিল, বাংলাদেশ তখন একটা ভীষণ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। আপনারা জানেন যে 90-এর পরে বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়, একটা নতুন ধারণা সৃষ্টি হয়, মুক্তবাজার অর্থনীতিতে বাংলাদেশ প্রবেশ করে। মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করার কারণে গ্রামীণ ফোন, তারপর ধরেন ব্যাংকগুলোতে সেই মুহূর্তে আসলে বাংলাদেশের বাজারে প্রবেশ করে। তখন হঠাৎ করে চাকুরি ক্ষেত্রে একটা নতুন প্রবাহ তৈরি হয়, কিন্তু কেন জানি আমাকে সেই প্রবাহগুলো টেনে নেয়নি। আমার বাবা সরকারি চাকরি করতেন, ছোটবেলা থেকেই একটা সুশৃঙ্খল জীবন আমি দেখেছি, একটা নিরাপদ জীবন আমি দেখেছি সরকারি চাকরির। তো আমার কেন জানি কখনোই সেই বিষয়গুলো আমাকে টানেনি। হ্যাঁ, এটা বলতে পারেন এক ধরনের পারিবারিক। আমার 3 পুরুষ, আমার দাদাও সরকারি চাকরি করতেন, বাবা সরকারি চাকরি করেছেন, তো অনেকটা পারিবারিক সূত্র ধরেই ধরেন যে সরকারি চাকরিতে আসা, এটি পারিবারিক একটা ধারাবাহিকতা বলতে পারেন। তো আমি কখনো আসলে যে কর্পোরেট চাকরি করব বা এই ধরনের বিষয়গুলো তো আমাকে আগ্রহ তৈরি হয়নি। কেন তৈরি হয়নি সেটা আমি জানি না, বাট এখনকার মতো এত পত্রপত্রিকা তো ছিল, মিডিয়া ছিল না, শুধুমাত্র পত্রিকা ছিল। পত্রিকাতে এত বেশি সংবাদ প্রচারিত হতো না, আমাদের জানার সুযোগও কম ছিল, সে কারণে হয়তোবা আমি কর্পোরেট সার্ভিসের প্রতি আগ্রহ প্রকাশ করিনি। আচ্ছা, হ্যাঁ। এখন এই 17 বছর পার হওয়ার পর আপনার সার্বিকভাবে আপনার এই অ্যাচিভমেন্ট বা ভালো লাগাটা কিরকম? আমি যদি এক কথায় বলি, ভালো আছি, খুব ভালো আছি, অত্যন্ত ভালো আছি, চমৎকার আছি।
আমার 17 বছরের চাকরি জীবনের যদি অভিজ্ঞতা আমি বর্ণনা করি, আমি অসাধারণ ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমি অনেক ভালো আছি। আমি আমার প্রফেশনকে খুব বেশি উপভোগ করি, আমি আমার চাকুরিটাকে উপভোগ করি। এটি কখনোই আমার কাছে বার্ডেন মনে হয়নি। আমার চাকরিটা 17 বছর চাকরি যে কোন দিকে চোখের পলকে চলে গেল, এটাকে আমার বার্ডেন মনে হয়নি। আমি উপভোগ করেছি, প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, বিভিন্ন আঙ্গিকে উপভোগ করেছি। আমার কাছে এখনো আমি আমার চাকরিটা উপভোগ করছি। মার্চ ফরওয়ার্ডে যারা তরুণ বন্ধুরা আছেন, যারা তরুণ তরুণীরা যারা শুনছেন, যারা বিসিএস ক্যাডার অফিসার হিসেবে নিজের জীবনকে সাজাতে চান ভবিষ্যতে, তাদের জন্য বলে রাখি, সম্ভবত আমার যদি ভুল না হয় 2005 সাল থেকে আমাদের মানিক মজুমদার স্যারের সাথে আমার পরিচয়, যোগাযোগ, এবং এর মধ্যে বড় ধরনের কোনো গ্যাপ ছাড়াই গত 15 বছর ধরে আমাদের সাথে যোগাযোগ ছিল এবং আছে। কোনো সময় এমন হয়নি, সম্ভবত মানে there is no single case ওনাকে কোথাও একটা লেকচার দেওয়ার জন্য বা ছেলে মেয়েদেরকে সময় দেওয়ার জন্য অনুরোধ করেছি, উনি অপারগতা প্রকাশ করেছেন। বড় জোর এটা হয়েছে, তুমি যে সময় চাচ্ছ এই সময়টা আমার এরকম, তুমি এটা একবার আগে পরে করে নাও, মানে এর বাইরে যান নাই। অর্থাৎ উনি টোটাল সময়টা স্টুডেন্টদের সাথে থাকতে পছন্দ করেন। এটা আমার কাছে অনেক খুব ভালো লাগার। এবং শিক্ষকতাকে নিয়ে একটু বলে রাখি, আমরা অনেককেই, আমাদের বন্ধুদেরকে, আমাদের আপনাদের মতো যারা আমাদের অনুজ আছে তাদের অনেককেই বলতে শুনি, এডুকেশন ক্যাডার ঢোকার আগে অথবা পরে এক ধরনের এটা কি বলে অতৃপ্তি দিয়েও কথা বলতে শুনি অনেককে, বা অনেক ধরনের ভালো মন্দ আলোচনা হয়। কিন্তু আমি শ্রদ্ধেয় আনোয়ার মালিক মজুমদার স্যারকে একবারের জন্য দেখিনি উনি কোনো হতাশা প্রকাশ করেছেন। উনি বরঞ্চ সবসময় এটাই বলেছেন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এবং স্টুডেন্টদের সাথে থাকলে এটাই হচ্ছে আমার আনন্দ, এটাই হচ্ছে আমার ভালো লাগা, এটাই হচ্ছে আমার ভালোবাসা। এখন আমি কি প্রশ্নটা যদি আপনাকে করি আনোয়ার মালিক মজুমদার স্যার, সেটা হচ্ছে কেন আপনি এই ক্যাডারটা বেশি পছন্দ করেন? অনেক ক্ষেত্রে দেখি যে এটা কিছুটা ফ্রাস্ট্রেশন নিয়েও কথা বলতে শোনা যায়, কিন্তু আপনি একেবারে ব্যতিক্রম কেন? আমি 3টা আঙ্গিকে কথাটা ব্যাখ্যা করব, 3টা বিষয় নিয়ে ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে, ধরো তোমার কাছে আপনার কাছে একটা হারমোনিয়াম আছে, হ্যাঁ, এখন যে হারমোনিয়াম বাজাতে পারবে না তার কাছে এটি একটা যন্ত্র ছাড়া কিছুই নয়। বাট আপনি যদি ওস্তাদ ফতে আলী খানের কাছে দেন, সে হারমোনিয়ামে কিন্তু ঝড় উঠবে, হারমোনিয়ামে ঝড় উঠবে, এটাতে কখনো বাজবে আপনার সেই সেটা হারমোনিয়ামের সুর আপনাকে নিয়ে যাবে কৃষ্ণের বাঁশির কাছে, নিয়ে যেতে পারে আপনার যমুনার বৃষ্টি হয়তো জামাতে পারবে হারমোনিয়ামের সুর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি হারমোনিয়ামটা কে বাজাচ্ছে? আপনি যে ক্যাডারেই চাকরি করেন না কেন, আপনি যেখানেই চাকরি করেন না, আপনি যদি কৃষিকাজও করেন, সেই কৃষিকাজে যদি আপনি সত্যিকার অর্থে সুর তুলতে পারেন, সুর তোলাটা মুখ্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সুর কিভাবে তুলবেন। এখন দেখেন, আপনি যদি পৃথিবীর বিখ্যাত সঙ্গীতজ্ঞদের সাথে কথা বলেন, তখন সেখানে গিয়ে একটা চমৎকার বিষয় দেখতে পাবেন যে ওনারা যখন এই বিষয়টা নিয়ে সুর তুলতে যান, সুর তুলতে কিন্তু মনোযোগের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। সুর কিন্তু ভালোবাসা ছাড়া হয় না। তো শিক্ষা ক্যাডারে চাকরি করেন বা কাস্টম ক্যাডারে বা পুলিশ ক্যাডারে বা অ্যাডমিন ক্যাডারে, যেখানেই করেন না কেন, আপনাকে সুর তোলা শিখতে হবে। আপনি যদি হারমোনিয়ামে সুর তুলতে পারেন, তাহলে চাকরি আপনার ভালো লাগবে, আপনি উপভোগ করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের ভালো লাগাগুলো বড় বিচিত্র। এক একজন মানুষ এক একভাবে ভালো লাগে। যেমন আমি ভাবি এরকম যে আমি যে ক্যাডারটাতে চাকরি করি, এখানে আমার 2 ধরনের সুযোগ আছে, আমার কাছে 2টো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে আমি সরাসরি পড়াবো, আরেকটা রাস্তা হচ্ছে আমি কর্মকর্তা হব, অর্থাৎ আমি এক্সিকিউটিভ লেভেলে জব করব, এক্সিকিউটিভ চাকরিগুলো করব। তো আমার চাকরিতে তো আমার ক্যাডারে সেই সুযোগ আছে। আমি যদি চাই যে আমার বিভিন্ন সরকারি, আমাদের শিক্ষা ক্যাডারের বিভিন্ন যাওয়ার সুযোগ আছে, যেমন শিক্ষা বোর্ডগুলোতে গেলে আমি এক্সিকিউটিভে চাকরি করতে পারছি, নির্বাহী চাকরি করতে পারছি, আমি এনসিটিভিতে গেলে নির্বাহী চাকরি করতে পারছি, আমি ডিআইএ তে নির্বাহী চাকরি করতে পারছি, বা সরকারের আরো বিভাগে সরকারি নির্বাহী চাই। যেহেতু আমি ক্যাডার সার্ভিস করি, সরকারের যে কোনো জায়গাতে যাওয়ারই আমার জন্য সুযোগ অবারিত। এখন সেখানে আমি যদি যাই, উপভোগ করার চেষ্টা করি, আমি হয়তোবা সেখানে যেতে পারি। এখন শিক্ষকতার এই ক্লাসরুমটাকে আমার কাছে অনেক ভালো লাগে, আমি খুব উপভোগ করি, কারণ এখানে প্রতিনিয়ত চ্যালেঞ্জ হয়। ওবায়দ, আপনাকে বলছি যে ধরেন আমার চাকরি এখন 17 বছর, কিন্তু আমার মনে হয় কি জানেন, আমি কোনোদিনও বুড়ো হব না। 2032 সালে আমি রিটায়ারমেন্টে যাব। যেদিন আমি রিটায়ারমেন্টে যাব সেদিন আমি তরুণ থাকবো। কেন থাকবো জানেন? সেই দিনও আকাশে সূর্য উঠবে, সেই জন্য এইচএসসির শিক্ষার্থীরা ভর্তি হবে। এইচএসসির 17 বছরের শিক্ষার্থীরা, 15 বছর বয়স, 16 বছর বয়সের শিক্ষার্থীরা চট্টগ্রাম কলেজ বা যে কোনো কলেজে ভর্তি হবে। আমি আবার ক্লাসরুমে যাব, আমি তাদেরকে ঠিক আবার
17 বছর বয়সের মধ্যে প্রবেশ করে আবার সেই ক্লাসরুমের একটি অংশ হয়ে তাদেরকে আমি আবার পাঠদান করব। আপনি আমাকে বলেন তো বাংলাদেশের কোন ক্যাডারে এরকম বয়স ধরে রাখার সুযোগ আছে? শুধুমাত্র এক তো শিক্ষা ক্যাডারে এই বয়স ধরে রাখার চূড়ান্ত সুযোগটি শুধুমাত্র শিক্ষা ক্যাডারে আছে। আমি কিন্তু প্রতি বছরই আমার বয়স 17 হয়। আমি যখন ক্লাসরুমে ঢুকি তখন কিন্তু আমার বয়স 17। এটা কিন্তু অসাধারণ একটা অনুভূতি। তো আপনাকে বলছি যে যারা আসলে এই বিষয়টা উপভোগ করেন, উপভোগ করার বিষয়টা হচ্ছে, দেখেন পশু পাখিরা ভোগ করে আর মানুষ একমাত্র প্রাণী যে উপভোগ করে। আমরা উপভোগ করতে পারি। এখন আপনি যে প্রফেশনে থাকেন, নজরুলের ভাষায় যদি বলি, আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি, সেটা আপনাকে শিখতে হবে। পুষ্পের হাসি হাসার শিখতে হবে। আপনি যেখানেই থাকুন, প্রত্যেকটা প্রফেশনে কিছু হেজার্ড থাকে, কিছু চাপ থাকে, কিছু অ্যাবনর্মালিটি থাকে, কিছু মোহভঙ্গ থাকে। আবার প্রত্যেকটা পেশায় কি থাকে, কিছু আনন্দের জায়গা থাকে। আপনি যে পেশায় থাকেন সেখানে আনন্দ খুঁজে নেন, দেখবেন আপনি ভালো লাগবে। আমি আনন্দ খুঁজে পেয়েছি, আমি সুর তাল লয় খুঁজে পেয়েছি, সুতরাং আমার ভালো লাগছে, আমি উপভোগ করছি। এখন যারা 41তম বিসিএস দিবে সামনে অথবা এর পরবর্তী বিসিএস গুলো যারা দেবে, জি, যদি আপনার কথায় আপনার ভালো লাগা, আপনার অনুভূতি, আপনার এক্সপেরিয়েন্স থেকে বা আপনার লাইফ চিন্তাধারা থেকে অনেকটাই উত্তরটা চলে আসছে, এরপরে যদি আমি আপনাকে স্পেসিফিকলি একটু আনসার করতে বলি, সেটা হচ্ছে কেন এডুকেশন ক্যাডারে আমাদের ভালো ভালো মেধাবী স্টুডেন্টদের আসা দরকার, উচিত, আপনার কি মনে হয়? দেখেন আমি এক্ষেত্রে মজুমদার স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আমার যদি ভুল না হয়, আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা লেখায় করেছিলাম, দেশের সেরা মেধাবীদের, সেরা স্টুডেন্টদের, মেধাবী স্টুডেন্টদের আসা উচিত শিক্ষায়। দুর্ভাগ্যবশত আমরা সেখানে সেই বেস্ট মেধাটাকে আমরা এডুকেশনে পাচ্ছি না। আমরা অনেককেই দেখি প্রশাসন হয়তো প্রথম চয়েস, পুলিশ হয়তো সেকেন্ড চয়েস, বা এরকম কয়েকটা ক্যাডার দেওয়ার পর অপেক্ষাকৃত নিম্ন দিক থেকে সে আবার বিসিএস জেনারেল এডুকেশনটাকে তার একটা অপশন হিসেবে সে রেখে দেয়। অপশনাল, যদি জেনারেল ক্যাডারে না আসে সেক্ষেত্রে যেন এডুকেশন ক্যাডারে তার চাকরিটা টিকে যায়। তো আব্দুল্লাহ আবু সাইদ স্যারের বক্তব্য ছিল, যদি হতাশা থেকে অথবা বিকল্প রেখে যদি এডুকেশন ক্যাডারে আসা হয় বা এডুকেশন সেক্টরে টিচিং এ আসা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা, আমরা যারা শিক্ষার্থী, তারা বেস্ট এডুকেশনটা পাচ্ছেন না। এই বিষয়টা আপনি কিভাবে কোরিলেট করবেন? আমি একটু, স্যার অনেক সম্মানিত ব্যক্তি, স্যারকে আমি শ্রদ্ধা করি, স্যার আমার অসাধারণ প্রিয় একজন মানুষ, কিন্তু আমি একটু দ্বিমত পোষণ করছি বিষয়টা। হ্যাঁ, ধরেন যে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সে চয়েস দেবে, মানে কোন ক্যাডারটা চয়েস দিবে, সে আসলে তখন দেখতে চায়, মানুষ স্বাভাবিকভাবেই চাকচক্যটা পছন্দ করে, এটা খুবই সাধারণ বিষয়, এটা যে কেউ করবে। কারণ সে দেখে যে অ্যাডমিন ক্যাডারের একজন এন্ট্রি লেভেলের একজন ব্যক্তি অনেক কি করে, অনেক মানে আমি বলবো সেটাকে এভাবেই করে যে তিনি অনেক সুযোগ সুবিধা ভোগ করেন। আপাত দৃষ্টিতে আপনার কাছে হয়তো মনে হতে পারে তিনি অনেক সুযোগ সুবিধা ভোগ করেন, এটা আমি বলছি আপাত দৃষ্টিতে। কেননা এটি তার প্রফেশনাল চাহিদা, এটা তার পেশাগত চাহিদা। একজন সহকারী কমিশনারকে খুব দ্রুত অফিসে যেতে হবে বা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, একটা মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে, এই কাজগুলো তাকে করতে হবে। সুতরাং এই কাজগুলো করতে গিয়ে তিনি হয়তো বা গাড়ি ব্যবহার করেন, এটি কিন্তু তার নামে গাড়ি নয়, এটি হচ্ছে একটা অফিসের গাড়ি, তিনি সেটা ব্যবহার করেন। বা তিনি সার্কিট হাউসে এসে কিছু দায়িত্ব পালন করেন, এগুলো হচ্ছে নির্বাহী দায়িত্ব, তিনি দায়িত্ব। এখন মানুষের স্বভাবতই ক্ষমতা বিষয়টা মানুষের সবসময় উপভোগ করতে ভালো লাগে, এটি মানুষের প্রবৃত্তি। আর মানুষের আরেকটা জৈবিক প্রবৃত্তির পরে মানুষের আরেকটা প্রবৃত্তি আছে, কোনো মানুষের উপর কোনো মানুষ ডমিনেট করতে পারলে সেটা ভালো লাগে, বিশেষ করে তরুণদের সেটা উপভোগ করে। কিন্তু একটা পর্যায়ে এসে সে যখন বুঝতে পারে না আসলে, হ্যাঁ এটা আসলে কিন্তু ব্যাপারটা এরকম নয়, এটা তার কাছে এক ধরনের মরিচিকা। আপনি যদি মরিচিকা দেখেন, মরিচিকাকে আসলে দূর থেকে পানি মনে হবে, কিন্তু কাছে গেলে সেটাকে আর পানি মনে হবে না, সেটা কিন্তু আসলে এক ধরনের দৃষ্টিভ্রম। এখন একজন শিক্ষার্থী সেভাবে দেখতেই পারেন, কারণ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর সে এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি দেখে। এখন শিক্ষা ক্যাডারে একজন শিক্ষার্থী আসবেন, আসার পর তিনি প্রথমে যে জিনিসটা পাবেন, তিনি যদি চান তিনি অফিসার হতে, এখানে অফিসার হওয়ার সুযোগ আছে। আর তিনি যদি চান যে এখানে শিক্ষক হবেন, এটাও সুযোগ আছে, অপশন তার। আর উচ্চশিক্ষার সুযোগটা এখানেও আছে। এখন আমি বলি, যেমন কেউ চাপ নিতে পছন্দ করেন, কেউ চাপ নিতে পছন্দ করেন না। এখন আপনি যে পুলিশ ক্যাডারে বললেন, তারা তো অনেক সময় ধরে চাপ নিয়ে কাজ করে, অনেক চাপের মুখে কাজ করে। প্রশাসন ক্যাডার অনেক চাপের মুখে কাজ করে, কাস্টম ক্যাডার অনেক চাপের মুখে কাজ করে। এখন আপনার যদি চাপ নিতে ভালো লাগে তাহলে আপনি সে চাকটা করতে পারেন,
কিন্তু আপনার যদি মনে হয় যে না আপনি আপনার উইন্টার ভ্যাকেশনে আপনি একটু লালনের আখড়ায় যাবেন, একটু গান শুনবেন, কিংবা আপনি একটু নুহাসপল্লীতে যাবেন, একটু দিঘির নুহাসপল্লীর পাড়ে বসে থাকবেন, একটু একটা কবিতার বই পড়বেন, আপনি বেতনটাও ঠিকভাবে পাবেন, শিক্ষার্থীদেরকে পড়াবেন, আপনি নিজে পড়বেন, আপনার জীবনকে আপনি উপভোগ করবেন, পরিবার পরিজনকে সময় দিবেন, সবকিছু মিলিয়ে আপনি যদি মনে চান যে আপনি সব জায়গায় টাচ করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো আপনি শিক্ষা ক্যাডারে আসেন। কিন্তু আপনি যদি চান না, আমি অনেক চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, কারণ অনেকের ক্যারেক্টার যেরকম হয়, আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, আমার চাপ আমার অনেক ভালো লাগে, তাহলে সে অবশ্যই প্রশাসন ক্যাডারে যাবে বা অ্যাডমিন ক্যাডারে বা পুলিশ ক্যাডারে যাবে, এটা তার বিষয়। কিন্তু প্রত্যেকটা চাকরিরই সমান সুযোগ সুবিধা আছে, সমান মর্যাদা আছে, সামাজিক মর্যাদা আছে, আপনি সেটা উপভোগ করবেন। তবে রাষ্ট্র এখানে যেটা করতে পারে সেটা হচ্ছে, আপনি মনে রাখবেন, শিক্ষা বলতে কখনো এডুকেশন ক্যাডারকে বোঝায় না, এটা আমরা একটা জায়গাতে ভুল করি। শিক্ষা বলতে আপনি যেটা বোঝাবেন সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা, এ দুটোই আসলে শিক্ষার মূল জায়গা। আর উচ্চ মাধ্যমিকের যে পড়াটা আমরা পড়াই সেটার ব্যাখ্যাটা আমি একটু পরে যাব। আপনি একটা বিল্ডিং যখন তৈরি করবেন, আপনার ফাউন্ডেশনটা অনেক গুরুত্বপূর্ণ, ভিতটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের যে জায়গায় সবচেয়ে বেশি মেধাবীদেরকে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষায়। এখন প্রাথমিক শিক্ষা যেটা আমাদের ডেভেলপমেন্ট প্রয়োজন, সেটা হচ্ছে আপনি একজন শিক্ষার্থীকে সেখানে যদি ধর্মনিরপেক্ষতা শেখান প্রাথমিক বিদ্যালয়ে, পরবর্তীতে কলেজে এসে ওই শিক্ষার্থীকে কখনোই আমি কি করতে পারবো না, জঙ্গি বানাতে পারবো না, কারণ আপনি ভিত স্থাপন করে দিচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে। আপনি প্রাথমিক শিক্ষা যদি একজন শিক্ষার্থীকে সৎ, নির্ভীকতা শেখান, মূল্যবোধ শেখান, দেশপ্রেম শেখান, পরবর্তীতে এসে উচ্চ মাধ্যমিকে এসে আমি তাকে কোনোভাবে নষ্ট করতে পারবো না। সুতরাং আপনাকে বীজটা বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়। এখন আমাদের প্রাথমিক শিক্ষার কিছু দুর্বলতা তো আছেই, সেটা আমার এই মুহূর্তে দুর্বলতা বাছাই করা আমার কাজ নয়, আমার মূল কাজ হচ্ছে সম্ভাবনার জায়গাগুলো বলার। আমি যেটা বলতে চাই, আমাদের একটা জিনিস করা যেতে পারে, প্রাথমিক শিক্ষায় সবচেয়ে মেধাবীদেরকে আগ্রহ তৈরি করতে পারে। মনে করেন বুয়েটে যে ছেলেটা ট্রিপলি থেকে পাশ করলো, এবার ফার্স্ট হলো, তাকে আপনি প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করার সুযোগ দিবেন, তার প্রাথমিক বেতন হবে 3 লক্ষ টাকা। সে একটা তিনি একটা প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করবে, তার বেতন হবে 3 লক্ষ টাকা। ঠিক তেমনি ভাবে চট্টগ্রাম কলেজ থেকে ইসলামের ইতিহাসে সংস্কৃতি বিভাগ থেকে যে ছেলেটা এবার পাশ করলো, সেও পরীক্ষা দিবে, সে ফার্স্ট হলো, সে প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করবে, তাকে বেতন দেবেন তার যোগ্যতা অনুযায়ী। ঠিক একজন গ্র্যাজুয়েশনের শিক্ষার্থী পাশ করলে তাকে দেবেন তার যোগ্যতা অনুযায়ী। অর্থাৎ আপনি এখানে প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনেকগুলো উইন্ডো ওপেন করবেন, জানালা ওপেন করে দিবেন। তুমি যদি ইঞ্জিনিয়ার হয়ে প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করতে চাও, তোমার বেতন এত হবে। তুমি যদি মানব বিদ্যা বিভাগ থেকে পাশ করে প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করতে, তোমার বেতন এত হবে। কারণ আমাদের প্রত্যেকটা বিষয় শিক্ষার্থীদেরকে জানা দিতে হবে, প্রকৌশল যেমন শেখাতে হবে, মানব বিদ্যাও শেখাতে হবে, দর্শনও শেখাতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাই, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হবে স্বপ্নের মানুষ। শিক্ষার্থী যখন স্বপ্ন দেখবে তার বাসায় রোবটটা কে বানিয়েছে, সে দেখবে যে আমার এই স্যার রোবট বানাতে পারে, স্যার রোবোটিক্স জানে, তখন দেখবেন অটোমেটিক্যালি শিক্ষার্থীর ভিতরে রোবোটিক্স এর প্রতি আগ্রহ তৈরি হবে। তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াটা অনেক বেশি গ্রহণযোগ্য করতে হবে এবং সেখানে আমাদের অনেক বেশি বিনিয়োগ করতে হবে। বিশেষ করে আমরা শিক্ষা বিনিয়োগ বলতে যেটা বুঝি, অনেক বিল্ডিং বানালাম, অনেক কিছু তৈরি করলাম, আসলে সেটা বিনিয়োগ নয়। শিক্ষার বিনিয়োগ মানে হচ্ছে শিক্ষকের পেছনে বিনিয়োগ, সেটা করতে হবে, মানসম্পন্ন শিক্ষক দিতে হবে। আর কলেজ পর্যায়ে আপনি যেটা করবেন, আর বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে তো অবশ্যই অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন, কারণ বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয়ের মূল কাজটা হচ্ছে গবেষণা করে জ্ঞান সৃষ্টি করবে, আর তাদের সৃষ্ট জ্ঞানটা আমরা কলেজ পর্যায়ে পড়াই। সুতরাং আমাদের ভূমিকাটা এখানে গৌণ। ফাউন্ডেশন তৈরি করবে প্রাথমিক বিদ্যালয়, জ্ঞান তৈরি করবে বিশ্ববিদ্যালয়, আর যারা আমরা স্কুল এবং কলেজ মানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছি, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট জ্ঞানগুলো আমরা শিক্ষার্থীদের মাঝে পড়াবো। সুতরাং যদি আপনাকে আকৃষ্টই করতে হয় মেধাবীদের, সর্বোচ্চ মেধাবীদের আকৃষ্টই করতে হয়, আপনি প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ মেধাবীদের আকৃষ্ট করবেন, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ মেধাবীদেরকে সেখানে আকৃষ্ট করবেন। আপনি যদি এই ধারাবাহিকতাটা যদি রাখতে পারেন, 10 বছরের মাঝখানে বাংলাদেশ কথা বলবে, বাংলাদেশ থেকে সমস্ত জনসংখ্যা মানব সম্পদে পরিণত হবে। আমি মোটামুটি এটাই বিশ্বাস করি। আপনাকে প্রণোদনা দিতে হবে, প্রণোদনা না দিলে মেধাবীরা সেই জায়গাতে আসবে না। শুধুমাত্র গাড়ি বাড়ি দিয়ে কিন্তু সেটা প্রণোদনা না, প্রণোদনা হচ্ছে কিন্তু আর্থিক প্রণোদনাটা এবং মর্যাদার প্রণোদনা। প্রাথমিক শিক্ষাটাকে মর্যাদাপূর্ণ করতে হবে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাটাকে মর্যাদাপূর্ণ করতে হবে। এটা যদি করতে পারি তাহলে আমরা লক্ষ্যে পৌঁছবো ইনশাল্লাহ। আপনি 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 স্যার যে এটা বললেন যে চাকচিক্য,
আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার, মার্চ ফরওয়ার্ডের সম্মানিত ফাউন্ডার, তিনি একবার একটা লেখা লিখেছিলেন, সেটা হচ্ছে আমাদের এক্স ক্যাবিনেট সেক্রেটারি শফিউল আলম স্যার যখন করলেন, কোন এক বিমানবন্দরে তার সাথে দেখা হলো, কোনো হ্যান্ডস নাই, তার সহায়ক কোনো লোক নাই, আলাদা কোনো গাড়ি নাই, আলাদা কোনো প্রটোকলের ব্যবস্থা নাই, এবং স্যার ওভাবেই চলতে পছন্দ করতেন, ওভাবেই চলতেন, তার লাইফ স্টাইল ছিল। তো উনি একটা ফেসবুকে একটা লিখে বলেছিলেন, এইসব মহৎ লোকরা যখন সার্ভিস থেকে অবসরে চলে যাবেন, তাদের হারানোর কিছু থাকবে না। আমরা যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, সেটা ক্যারিয়ার সার্ভিসে হোক বা যে কোনো সার্ভিস, আমরা যখন ওই চাকরিটাকে একটা সাময়িক সময়ের জন্য গ্রহণ করি, আফটার সার্ভিস লাইফ কিন্তু এই চাকরিটাও কিন্তু আমাদের কাছ থেকে উঠে যায়। তাহলে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনি একটা শব্দ উল্লেখ করেছিলেন, মর্যাদা বা ডিগনিটি। প্রাইমারি স্কুলের শিক্ষকদের বলেছেন, হয়তো ওই প্রণোদনা, সেই ফিনান্সিয়াল প্যাকেজ তার জন্য এখন নাই, কিন্তু এখনো কি আমাদের শ্রদ্ধার জায়গায়, সে আপনার যে পজিশনেই থাকুক, তাদের শ্রদ্ধার জায়গায় এখনো কি শিক্ষকরা আমাদের প্রথম পজিশনে নেই? আসলে ওবায়েদ, আপনাকে এই একটা বিষয় খুব স্পষ্ট ভাবে বলি যে আজকে আসলে মুক্ত আলোচনা। বাদল সৈয়দ স্যারকে আমি শ্রদ্ধা করি, স্যারের কথাগুলো অসাধারণ। আপনি যে মন্ত্রিপরিষদ সচিব স্যারের কথা বলে, শফিউল আলম স্যারের কথা বলেছেন, স্যার তো অসাধারণ মানুষ। একাধারে স্যারের যদি স্যারের যদি আপনি তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা পর্যালোচনা করেন, আমরা চট্টগ্রামের মানুষ স্যার সম্পর্কে তো জানি, স্যারের মেধা সম্পর্কে জানি, বাদল সৈয়দ স্যারের মেধা সম্পর্কে আমরা জানি। ওনারা দুইজন মানুষ আসলে অসাধারণ মানুষ। এখন সবাইকে আপনি অসাধারণ পাবেন না। আমলাতন্ত্র আসলে অসাধারণ মানুষ দিয়ে দিয়ে চলে না, দুই একজন অসাধারণ মানুষ আমলাতন্ত্রে আপনি পাবেন। আমলাতন্ত্রের বিষয়টা হচ্ছে আসলে কেমন জানেন? আমলাতন্ত্রের বিষয়টা হচ্ছে এভারেজ চলবে, গড় হিসেবে চলে আমলাতন্ত্র। আমলাতন্ত্রে কখনো আপনি চূড়ান্ত মেধাবীদেরকে পাবেন না। সেটা এই যদি আপনি ম্যাক্স ওয়েভারের আমলাতন্ত্র খোঁজেন বা পৃথিবী বিখ্যাত আমলাতন্ত্র খোঁজেন, সেটা হবে না। আপনি চূড়ান্ত মেধাবী বা দিক নির্দেশনাকারী মেধা আপনি পাবেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, সেখানে আপনি পাবেন। আর আমলাতন্ত্র আসলে এত মেধার প্রয়োজনও নেই, কারণ আমলাতন্ত্রের কাজই হচ্ছে জাতীয় সংসদ কর্তৃক প্রণীত বা সরকার কর্তৃক প্রণীত বিধিবিধানগুলোকে বাস্তবায়ন করা এবং সরকারকে পরামর্শ প্রদান করা, এবং সরকার ইচ্ছে করলে এক্সপার্ট নিয়োগ করে সেই পরামর্শগুলো নিতে পারেন। সুতরাং আমি মনে করি কে চাকচক্য চললো আর কে চাকচক্য চললো না সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে একটা মানুষ আসলে তার দেশকে কতটা ভালোবাসে। আপনি চাকচক্যে চলেও কিন্তু দেশকে ভালোবাসতে পারবেন। আমার যে কোনো কর্মে, আমি আনোয়ার মালিক যাই করি না কেন, আমি যদি একজন শিক্ষার্থীকে কলেজে পড়াই, একজন শিক্ষার্থী, তখন আমাকে মনে হতে হবে আমার এই শিক্ষার্থীটা বাংলাদেশ। ইনি শফিউল আলম হবেন, ইনি বাদল সৈয়দ হবেন। আমার চট্টগ্রাম কলেজের অনার্স ফার্স্ট ইয়ারের যে ছেলেটা, তাকে আমি বাদল সৈয়দ দেখতে চাই, আমি শফিউল আলম হবে আমার এই ছেলেটা। একজন শফিউল আলম যদি আমি এখান থেকে তৈরি করতে পারি চট্টগ্রাম কলেজ থেকে, সে তো অনেক কিছু পরিবর্তন করে দিবে। তাহলে আমার আনোয়ার মালিকের দেশ সেবার জায়গা কিন্তু তার ক্লাসরুম। আনোয়ার মালিককে কখনো আপনি যদি বলেন যে আমাকে দেশ সেবা মানে নর্দমা পরিষ্কার করতে হবে, অনেক সময় আমরা দেখি শোয়িং এর জন্য বিভিন্ন নর্দমা পরিষ্কার করে, এটা দরকার নেই। আনোয়ার মালিকের দেশপ্রেম হবে সে তার ক্লাসরুমে কতটা সার্ভিস দিচ্ছে, এখান থেকে সে কতটা বাদল সৈয়দ তৈরি করতে পারছে, এখান থেকে সে কতটা শফিউল আলম তৈরি করতে পারছে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। দেশপ্রেম হচ্ছে, আমার কাছে ব্যক্তিগতভাবে দেশপ্রেম হচ্ছে আমার উপর অর্পিত দায়িত্ব, আমার প্রতি অর্পিত সততা, মেধা এবং দেশপ্রেমকে সাক্ষী রেখে কাজ করা। আমি যাই করি না কেন, আমার দেশের ফেভারে গেলে সেই কাজটা আমি করব, আমার দেশের বিরুদ্ধে গেলে সেই কাজটা আমি করব না। আমার কাছে সেটাই দরকার। খুব বেশি মেধার প্রয়োজন হয় না, কাজ করতে গেলে আসলে শুধু আন্তরিকতার প্রয়োজন হয়, এবং বুকের মধ্যে দেশ, মগজে দেশ, ভাবনায় দেশ যদি আপনি রাখেন, দেশের মানুষগুলোর যদি আপনার চোখের সামনে ভেসে উঠে, আপনি অবশ্যই ভালো কাজ করতে পারবেন। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি শিক্ষা ক্যাডারে থাকুন, কাস্টম ক্যাডারে থাকুন, পুলিশ ক্যাডার, আনসার ক্যাডার, যেখানেই থাকুন না কেন, সর্বত্রই দেশ সেবার সুযোগ আছে, শুধু আপনি জায়গাটা খুঁজে বের করবেন, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা একটু প্রসঙ্গ একটু অন্যভাবে একটু যদি শুনতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে শ্রদ্ধেয় আনোয়ার মালিক মজুমদার স্যার অসাধারণ বলেছেন, আসলে কাজের ক্ষেত্রে আমরা যদি আমাদের দেশের মানুষকে, আমাদের সমাজকে, দেশকে নিয়ে ভাবি, তাহলে প্রত্যেকটা সেক্টর থেকে, সেটা যে শুধু বিউরোক্রেটরাই পারে, বিউরোক্রেসি হলেই পারে, সেটা যে সুনির্দিষ্টভাবে কোনো ক্যাডার থেকেই পারে, বিষয়টি এরকম নয়। প্রত্যেকে নিজস্ব জায়গা থেকে অর্পিত দায়িত্ব পালন করা, অথবা তার জন্য যেটা তার যে রেসপন্সিবিলিটি, সেখান থেকে যদি কাজ করে এবং ভাবনায় যখন দেশের মানুষ দেশ কাজ করবে, আসলে প্রত্যেকটা জায়গা থেকেই
দেশের মানুষকে সেবা করা যায়, দেশকে সেবা করা যায়, এবং সেটাকে উনি বলেছেন এটাই হচ্ছে আমার সাইন অফ আমার প্যাট্রিয়টিজম, আমার দেশপ্রেমের সিম্বল হচ্ছে সেটাই। এখন খুব ভালো একটা কথা বলেছেন আমাদের কাজী মশরুর, বলেছেন মানে মাইন্ড ব্লোয়িং স্পিচ, দারুণ বলেছেন আমাদের সপুরা সুবর্ণা। আপনারা যারা শিক্ষা ক্যাডার সংক্রান্ত বিষয়ে আমি কিছু প্রশ্ন দেখেছি, সেখান থেকে কিছু প্রশ্ন আমি এখন স্যারকে করবো, স্যার উত্তর দিবেন। আপনাদের কারো যারা এডুকেশনকে প্রথম চয়েস হিসেবে নিতে চাচ্ছেন, আমাদের অধ্যাপক হুমায়ুন আহমেদ, মরহুম অধ্যাপক হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন টিচিং ইজ এ প্রফেটিক প্রফেশন। উনি টিচিংটাকে বলেছিলেন নবীর পেশা, নবীদের পেশা। উনি বলেছেন সকল নবী ছিলেন টিচার্স, শিক্ষক। এবং আপনি দেখেন সারা বিশ্বে যাদেরকে আমরা সবচেয়ে বেশি রেসপেক্ট করি, যাদের নাম আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি, এই যে সক্রেটিসের কথা বলি, অ্যারিস্টটলের কথা বলি, এরা সবাই কিন্তু শিক্ষকই ছিলেন, মানবতার শিক্ষক ছিলেন, ওদের প্রফেশনালি ওনারা শিক্ষক ছিলেন। ওনারা মানুষকে কথা বলতেন, বোঝাতেন, গাইড করতেন, আলোক দিতেন মানুষকে। সুতরাং এই টিচিং প্রফেশন হচ্ছে একটা অসাধারণ বিষয়। আমি আব্দুল আবু সাইদ স্যারের কথা বলেছিলাম, আমার উপস্থাপক জীবনে একটা বই আছে আব্দুল আবু সাইদ স্যারের, সেখানে উনি বলেছিলেন আমি যখন ক্লাসে কথা বলি, আমার কথা শুনে আমার ছেলে মেয়েদের মধ্যে আমি যে উদ্দীপনা খুঁজে পাই, তাদের মধ্যে যে তাদের চোখে যে আশা ভরসা, তাদের স্বপ্ন দেখতে পাই, এটার পর আমার মনে হয়েছে টিচিং ছাড়া কোনো প্রফেশন আমার যাওয়ার জন্য উপযুক্ত জায়গা নয়। এখন আমি সেরকমই কিছু আলোচনা শুনতে পাচ্ছি আমাদের আজকে শ্রদ্ধেয় আলোচক, অতিথি আলোচক শ্রদ্ধেয় আনোয়ার মালিক মজুমদারের কাছ থেকে। এখন আমি স্যারের কাছ থেকে একটু শুনতে চাইবো, সেটা হচ্ছে যারা টিচিং ক্যাডারে আসবেন বা এডুকেশন ক্যাডারে যারা আসবেন, ওদের চাকরির দিক থেকে সম্ভাবনাগুলো কেমন? আমরা যেগুলোকে বলি আমাদের বৈষয়িকভাবে আমরা প্রমোশনের কথা বলি বা ডেপুটেশনে কাজ করার সুযোগের কথা বলি, এই ক্ষেত্রে শিক্ষা ক্যাডারের সুযোগটা যারা জেনারেল এডুকেশন ক্যাডারে যায় তাদের প্রমোশন অ্যাসপেক্টটা কতটুকু বা কি পরিমাণ, যদি একটু বলতেন প্লিজ। ওবায়েদ, আপনাকে তার আগে একটা কথা বলি, আমাদের পড়াশোনার মধ্যে কিছু ত্রুটি আছে। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা একটা ট্রান্সলেশন মুখস্থ করাতাম। ছোটবেলায় আমাদের ইংরেজি শিক্ষাটা ছিল আসলে সেরকম। স্কুলে আমাদেরকে বলতো হি ইজ অনেস্ট বাট পুয়ার। এই বাক্যগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। অনেস্ট হলে পুয়ার হতে হবে, এটা তো নেগেটিভ বাক্য। তাহলে ছোট একজন শিক্ষার্থী কেন সে অনেস্ট হবে? সে কেন অনেস্ট হবে? সে চিন্তা করে অনেস্ট হলেই পুয়ার হতে হবে, আমাকে বাক্য শেখানোর সময় সেভাবে শেখানো হয়, হি ইজ অনেস্ট বাট পুয়ার। কেন এই ধরনের বাক্য তো হবে না? কেন এই ধরনের বাক্য শেখানো হবে? আমি যেটা বলতে চাচ্ছি, শিক্ষা ক্যাডার একমাত্র ক্যাডার যেখানে আপনি অনেস্টও থাকবেন আবার রিচও হবেন। আপনি জীবনের সব রঙে নিজেকে রাঙাতে পারবেন। এখানে সব রঙে রাঙানোর সুযোগ আছে। কেমন সুযোগ আছে? আপনি শিক্ষা ক্যাডারে থাকলে যা যা করতে পারবেন সেটা হচ্ছে, আপনি যেহেতু একটা নির্দিষ্ট সময় কলেজে পড়াবেন আর কিছু প্রাতিষ্ঠানিক কাজ করবেন, এরপর আপনার কাছে মোটামুটি পড়াশোনা করার জন্য অনেক সময় থাকবে, এবং সেটাই সেভাবেই ক্যাডারের আসলে নির্ধারণ করা হয়েছে, যাতে আপনি স্টাডি করার সুযোগ পান, পড়াশোনা করার সুযোগ পান। এখন আপনি ধরেন যে আমি বললাম যে একজন শিক্ষার্থী শিক্ষা ক্যাডারে আসলো, একজন নবীন কর্মকর্তা আসলো। আসলে শিক্ষা ক্যাডারের প্রথমে কিন্তু কর্মকর্তা হয়, তারা যখন ক্লাসরুমে যায় তখন তারা শিক্ষক হন। একটু আগে আপনার আলোচনায় আমাদের সম্মানিত আলোচক যিনি ওবায়েদ যিনি বলেছেন যে আসলে শিক্ষক, আসলে আমি একটু স্পষ্ট আপনাকে রেখা টেনে দিতে চাই। শিক্ষক বলতে বোঝাবে শুধু প্রাথমিক বিদ্যালয়ে যারা আছেন, ওনারা সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছেন সরাসরি শিক্ষক, তারা শুধুই শিক্ষক এবং শিক্ষক। আর হচ্ছেন বিশ্ববিদ্যালয়ে আমার সম্মানিত যে স্যাররা আছেন মর্যাদাবান, তারাই শিক্ষক, শুধু শিক্ষক এবং সর্বোচ্চ শিক্ষক। কিন্তু শিক্ষা ক্যাডারে ওনারা কিন্তু সবাই শিক্ষক নন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আপনার নিয়োগ প্রক্রিয়ায় স্পষ্ট লেখা আছে শিক্ষা কর্মকর্তা। আসলে শিক্ষা প্রশাসনের প্রত্যেকটা জায়গাতে আপনার কাজ করার সুযোগ আছে। আসলে যে ক্যাডার সার্ভিস বলতে যা বোঝায়, যে আপনারা তো জানেন ক্যাডার হতে হচ্ছে ধাপ ভিত্তিক ধাপ। আপনি শিক্ষা প্রশাসনের সমস্ত জায়গাতে সরকারের পলিসিগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেটা হচ্ছে আসলে ক্যাডার সার্ভিসের কথা। এখন একটা সময় শিক্ষা ক্যাডারের যারা ছিলেন আমাদের সম্মানিত সহকর্মীরা, তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাজ করতেন, তারা বিভিন্ন অধিদপ্তরে কাজ করতেন। এগুলো এখন বিভিন্ন কারণে সেই সুযোগগুলো সীমিত হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে কাজ করার অনেক সুযোগ আছে। আপনি যদি চান যে একজন সৎ, মেধাবী, দক্ষ, যোগ্য কর্মকর্তা হবেন, আপনি জাতিকে প্রশাসনিক সাপোর্ট দিবেন, সেটা কিন্তু আপনি শিক্ষা ক্যাডার থেকে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি চান যে আপনি
শিক্ষকতা করবেন, প্লাস শিক্ষকতা করবেন এবং পাশাপাশি জ্ঞান সাগরে ডুব দিবেন। আপনি কিছু সৃষ্টি করবেন, আপনার কাছে পর্যাপ্ত সময় আছে। আমাদের অনেক সহকর্মী আছে ভালো ঔপন্যাসিক, অনেক ভালো মহি মোহাম্মদ নামক আমার এক ছোট ভাই আছে, সে আমার কলেজের ছোট ভাই। সে মহি মোহাম্মদ এই পর্যন্ত তার প্রায় 20টির উপরে উপন্যাস আছে। সে চমৎকার একজন লেখক। তারপরে আমাদের শিক্ষা ক্যাডারে আরো অনেকেই আছেন। রেলওয়ের উপরে এইবার একটা বই লিখেছেন আমাদের এক ছোট মানে জুনিয়র কর্মকর্তা, তিনি টিচার্স ট্রেনিং কলেজে আছেন ঢাকা। তিনি অসাধারণ বই লিখেছেন এবং তিনি গতবার তার বই মেলাতে অনেক ভালো বিক্রি হলো, তার কাসিদ নামক বইটি অনেক ভালো বিক্রি হলো। তাহলে একজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে আপনি যদি চান যে আপনি পড়াবেন, পড়বেন এবং সৃষ্টি করবেন এবং আয় করবেন, সবই সম্ভব। সৎভাবে থেকে পরিবারকে সময় দিয়ে, জাতিকে সময় দিয়ে সৃষ্টিশীল কাজের মাধ্যমে আপনি আপনার প্রফেশনটা উপভোগ করবেন, সেটা শিক্ষা ক্যাডারেই সম্ভব। আর যদি চান যে আপনি এক্সিকিউটিভ লেভেলে কাজ করবেন, নির্বাহী কাজ করবেন, সেটাও সম্ভব। সুতরাং আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। মূল কথা হচ্ছে ভাই, এখানে যেই আসবেন তার কথা হচ্ছে যোগ্যতা অর্জন করে আসতে হবে। আপনি যদি যোগ্যতা অর্জন না করে ট্রেডিশনাল লাইফ লিড করেন, আপনি আসলেন, আসার পর চাকরি পেলেন, এরপর চিন্তা করলেন যে শুধুমাত্র কলেজেই তো পড়াই, আর কি পড়াবো, একই এইচএসসি পড়া, আর কি পড়াবো। না, আপনাকে বিশ্বের দামি দামি বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো এখন ইউটিউবে দেখা যায়, সেগুলো আপনি দেখবেন। আপনি বিভিন্ন শিক্ষা এখন বিভিন্ন ভাবে গিয়েছে, সেই জিনিসগুলো আপনি দেখবেন। যেহেতু তথ্য প্রযুক্তির সুযোগ, অবারিত সুযোগ আছে, তাহলে সেই বিষয়গুলো দেখে আপনি কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে। আপনি গবেষণায় লিপ্ত হতে পারেন, আপনি গবেষণায় নিজেকে নিযুক্ত করতে পারেন। শিক্ষাগারে উচ্চশিক্ষার সুযোগ আছে, আপনি গবেষণা করতে পারেন, আপনি বই লিখতে পারেন, আপনি প্রামাণ্যচিত্র তৈরি করতে পারেন। এখন প্রামাণ্যচিত্র তৈরি করা খুব সহজ, যে সেকেন্ডারি সোর্স থেকে অনেক ডকুমেন্ট পাওয়া যায়। আপনি ধরেন যে পৃথিবীর বার্নিং ইস্যুগুলো নিয়ে ডকুমেন্টারি তৈরি করেন, আপনি সৃজনশীল বই লিখেন, আপনি পড়াশোনা করেন। এরকম আমাদের মতো, যেমন আপনি এখানে একটা যে প্রতিষ্ঠান, যে বাদল সৈয়দ স্যার যেটা করলেন, মার্চ ফরওয়ার্ডের মতো একটা প্রতিষ্ঠান, যেখানে আসলে যেহেতু আমি বিসিএস পরীক্ষায় পড়াশোনা করেছি, আমি সেখানে শিক্ষার্থীদের পড়ানোর একটা সুযোগ পেয়েছি, যে সোশ্যাল সার্ভিস করার সুযোগ পাচ্ছি। শিক্ষা ক্যাডার থেকে সার্ভিসগুলো রেগুলার করা যায়। সুতরাং আমি কাউকে বলবো, যদি আপনার ভালো লাগে, ভালোবাসা থাকে, তাহলে আপনি এখানে অবশ্যই খুব স্পষ্ট কাজ করতে পারবেন। এটির সুযোগটি আমাদের এখানে রয়েছে, আপনারা আসুন। আর মেধাবীরা অবশ্যই শিক্ষা ক্যাডারে মেধাবীদের লালন পালন করা হয়, মেধা চর্চা করা হয়। এখানে আসলে যত বেশি মেধাবীরা আসবেন, এই জায়গাগুলো অত বেশি সুন্দর হবে। এবং আমরা যেহেতু এখন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরও দায়িত্ব পালন করতে হয়। আমি বলছি এই অর্থে যে শিক্ষা ক্যাডারের যেমন প্রত্যেকটা কলেজেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স এর ক্লাস হয়। তো সুতরাং আপনি যেহেতু অনার্স মাস্টার্স এর ক্লাস নেবেন, সুতরাং আপনাকে একটা জ্ঞানের যা রাজত্বে সেভাবে আপনি প্রবেশ করবেন, সেখানে আপনার সুযোগ আছে। আর এখানে যেহেতু একটা বড় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন, সেখানে অনেক ধরনের আর্থিক প্রণোদনারও সুযোগ আছে। সেখানে প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে, উত্তরপত্র মূল্যায়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আপনার আর্থিক প্রণোদনার সুযোগ রয়েছে, সৎভাবে আর্থিক প্রণোদনার সুযোগ আছে। সুতরাং অনেক ধরনের সুযোগ আছে। আসলে সুযোগগুলো আপনাকে বের করে নিতে হবে, যোগ্যতা দিয়ে সুযোগগুলো বের করে নিতে হবে, তাহলে দেখবেন আপনি শিক্ষা ক্যাডারটি উপভোগ করবেন। হ্যাঁ, আমার মনে হয় আমি এই জায়গাটাই বোঝাতে চেয়েছিলাম। এবং সেক্ষেত্রে মানে সর্বোচ্চ যে আমাদের আমরা যেটাকে প্রমোশনের যে কথা বললাম, এডুকেশন ক্যাডার থেকে আমরা যে স্যার 20টা গ্রেড আছে এখন সরকারি কর্মকর্তাদের, যে 20টা গ্রেড, সেখানে আমরা প্রমোশন অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে আমাদের গ্রেড কতটুকু পর্যন্ত যাওয়া যায়, বা এটা কোনো লিমিট আছে কিনা? আচ্ছা, একটা জিনিস দেখেন ওবায়েদ, যে আমি যে স্পষ্ট বলি, আচ্ছা শিক্ষা ক্যাডারের চাকুরির আসলে 4টা ধাপ। যেহেতু এটা ধাপ ভিত্তিক চাকরি, 4টা ধাপ। প্রভাষক পদে যোগদান করে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, এই 4টি ধাপ। কিন্তু আপনি যদি প্রশাসন ক্যাডারে দেখেন, এটাকে তো আমরা এটা স্কেল ধরি প্রশাসন ক্যাডার, সেখানে কিন্তু অনেকগুলো ধাপ আছে। যেমন যদি মাঠ পর্যায়ের একটা ধাপ আছে, সচিবালয় পর্যায়ের ধাপ আছে অন্যান্য ক্যাডারে। শিক্ষা ক্যাডারে আসলে যেহেতু ধাপটা সংক্ষিপ্ত, সুতরাং এখানে কিছুটা তো প্রমোশনের এটা রয়ে গেছে, কিছুটা বৈষম্য তো রয়ে গেছে প্রমোশনের। যেমন আমি বলি যে আমি 22 ক্যাডারের 22 বিসিএস কর্মকর্তা, 17 বছর চাকরিতে মাত্র আমার একটি প্রমোশন হলো, আমি এখনো সহকারী অধ্যাপক। তো একটা বঞ্চনা তো থেকেই যায় কিছুটা, কিন্তু আর্থিকভাবে কিন্তু সেই বিষয়টি, আমি কিন্তু 5ম গ্রেডের কর্মকর্তা, তাহলে সেই বিষয়টা কিন্তু আসলে হচ্ছে কিন্তু কিছুটা বঞ্চনা তো আছে। আর শিক্ষা ক্যাডারের একটা বড় সমস্যা আছে, এটা আমাদের আসলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্যা। সেটা হচ্ছে কলেজগুলো যখন জাতীয়করণ করা হয়,
কলেজগুলো যখন জাতীয়করণ করা হয় তখন আসলে সেখানেও অনেক যোগ্য মানুষ থাকেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যোগ্যতা আর মানে যেটা বলবো কি একটা মান, দুটো কিন্তু আলাদা বিষয়। বেসরকারি কলেজগুলো থেকে যখন কলেজগুলোকে জাতীয়করণ করা হয় অতীতে যেভাবে করা হয়েছিল, সেখান থেকে আসলে অনেক শিক্ষক, সম্মানিত শিক্ষকরা কিন্তু ক্যাডারভুক্ত হয়েছেন। এখন এইখানে ক্যাডারভুক্ত হয়ে যাওয়ার কারণে মনে করেন যে কিছু লোক আছে, শিক্ষা ক্যাডার অনেকগুলো গেট আছে, ঢোকার অনেকগুলো গেট আছে। একটা গেট হচ্ছে আপনি সরাসরি বিসিএস দিয়ে আসবেন, সেই বিসিএস গুলোর মধ্যে কিছুটা নর্মালিটি তো আছেই। কিছু বিসিএস আছে সাধারণ বিসিএস, অর্থাৎ জেনারেল বিসিএস দিয়ে আসতে হয়, কিছু বিসিএস স্পেশাল বিসিএস সেখান থেকেও আসে। আবার কিছু আছে আপনার ওই আগে ছিল রাষ্ট্রপতির কোটায় 10% বেসরকারি কলেজে চাকরি করতো বা সরকারি কলেজে চাকরি করতো বা এই ধরনের পিএইচডি থাকতো, এ ধরনের 10% কোটায় কিছু লোক আবার কিছু শিক্ষক চাকরি পেয়েছেন। সে ধরনের একটা অ্যাবনর্মালিটি। তাহলে গেট হয়ে গেল বিসিএস, আবার জাতীয়করণ, তারপর হচ্ছে বিসিএস এর মধ্যে আবার দুই ধরনের বিসিএস, একটা হচ্ছে স্পেশাল বিসিএস, আবার পিএসসি কর্তৃক বাছাইকৃতদের মধ্যে আবার আছে 10%, আবার ডেমনস্ট্রেটর যারা আছেন, সম্মানিত ডেমনস্ট্রেটর যারা, তাদেরকেও আবার কি করে মানে প্রমোশন দিয়ে প্রভাষকের পর্যায়ে নিয়ে আসা হয়। আসলে এইখানে একটু সমস্যা আছে, আমি যদি খুব স্পষ্টভাবে সৎভাবে বলি, এখানে একটু বঞ্চনা, এই জায়গাটাতে একটা বঞ্চনা আছে। বঞ্চনাটা হচ্ছে এমন, বেসরকারি কলেজের থেকে যখন সরকারি কলেজে নিয়ে আসা হয়, এটা তো স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থী, আপনি বিসিএস এর সাথে জড়িত আছেন, আপনি জানেন একজন শিক্ষার্থীর আসলে বিসিএস হওয়ার জন্য তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ কষ্ট করে সে 3 বছর পড়াশোনা করে তারপর সে সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হয়। আর একটি কলেজ জাতীয়করণ হওয়ার সাথে সাথে সেখানকার সবাই ক্যাডারভুক্ত হয়ে যান, তখন তো আসলে একজন মানুষের মন খারাপ হওয়া স্বাভাবিক। শিক্ষা ক্যাডারের মান কমে যাওয়ার পেছনে বা শিক্ষার অনাগ্রহের পেছনের এটি হচ্ছে মূল কারণ, যে বেসরকারি কলেজ থেকে আত্মীকরণ, এটি হচ্ছে মূল কারণ। এখন সরকারের ক্ষমতা বেড়েছে, আর্থিক বিষয় বেড়েছে, সরকার কলেজ সরকারি করতেই পারে। এখন কলেজ সরকারি করা আর ওখানকার মানে যারা চাকরি করতেন ওনাদেরকে ক্যাডারভুক্ত করা বিষয়টি কিন্তু ঠিক নয়। কারণ আপনাকে মনে রাখতে হবে, একটা প্রতিষ্ঠানের সকল মানুষ যদি সমযোগ্যতাপূর্ণ হয়, একই গেট দিয়ে প্রবেশ করে, তাহলে তাদের সার্ভিসও সমান হবে। এখানে যোগ্যতার ঘাটতি হওয়ার কারণে শিক্ষা ক্যাডারটা অনেক সময় অনুজ্জ্বল হয়ে যায়। আমি দুঃখের সাথে বলছি যে অনুজ্জ্বল হয়ে যায়। তো এটি আমরা যদি মাথায় রাখতে পারি, এটাকে ঠিক করতে, এটা আশা করি ঠিক হয়ে যাবে। যদি ঠিক করা যায় তাহলে শিক্ষা ক্যাডার অবশ্যই একটা লুক্রেটিভ ক্যাডার হবে, অবশ্যই সবার কাছে ভালো লাগার, ভালোবাসার ক্যাডার হবে। ধন্যবাদ স্যার। আমাদের শিক্ষা ক্যাডারে যারা চাকরি করেন তারা যেরকম নিজ এলাকায় থাকার একটা সুযোগ, এটা বেনিফিট পান, এটা তো বোধহয় অন্যান্য ক্যাডারের চেয়ে কম্পারেটিভলি বেশি মনে হয় এই সুযোগটা, রাইট? আমি একটু দ্বিমত পোষণ করছি ওবায়দের সাথে। যেমন ধরেন ওবায়দ, আমার বাড়ি কিন্তু কুমিল্লা, এ পর্যন্ত কিন্তু আমার কুমিল্লায় কোনোদিনও পদায়ন হয়নি, চট্টগ্রামেই সবসময় পদায়ন হয়েছে, এবং বিসিএস এর প্রথম পদায়নটা চট্টগ্রাম বিভাগের মধ্যেই তো আছেন ঘুরে ফিরে। না, এখানে একটু মনে রাখবেন আপনি ওবায়দ, একটু খেয়াল করেন, প্রশাসন ক্যাডারে যখন নিয়োগ করা হয় 300 বা 350 কর্মকর্তার বেশি নিয়োগ করা হয় না। আপনি দেখবেন যে সবচেয়ে ক্ষুদ্রতম বিসিএস যেটা, সেটাতেও কিন্তু 600 বা 800 নিয়োগ করা হয়। সুতরাং 800 কর্মকর্তাকে একসাথে পদায়ন, এটা কিন্তু পদ শূন্যতার ভিত্তিতেই করা হয়। সুতরাং এই ক্ষেত্রে একটা জটিলতা দেখা দেয়, কিন্তু প্রশাসন ক্যাডারে সেটা হয় না, বা পুলিশ ক্যাডারও যেহেতু লোকবল কম নিয়োগ করা হয়, সুতরাং পদায়নটা সেভাবে হয়। আর কিন্তু শিক্ষা ক্যাডারে সেটা তো আসলে এটা একটা সমস্যা বলবো না, এটা এক ধরনের, আমি বলবো যে এটা এক ধরনের বাধ্যবাধকতা হয়ে যায়। মানে অর্থাৎ শিক্ষা প্রশাসনের অনেক সময় ইচ্ছে করে, এই সাম্প্রতিক সময় আপনি যদি দেখেন কোনো নিয়োগের ক্ষেত্রে দেখবেন যাদেরকে পদায়ন করা হয়, প্রথম পদায়নটা কিন্তু এই গ্রেডের কলেজগুলোতে কিন্তু ক্যাডার মানে প্রভাষকদের পদায়ন করা হয় না। প্রথমে মফস্বলে 2 বছর কাজ করে, তারপর কাজ করে সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আসেন, তারপর প্রভাষকরা সবাই কলেজে আসেন। এখন আপনাকে বলি, যা মনে করেন পরিসংখ্যান বিষয়ের কলেজগুলো খুব কম, কলেজগুলোতে পরিসংখ্যান আছে। এখন পরিসংখ্যান বিষয়ে যদি একজন প্রভাষক নিয়োগ দেওয়া হয়, তাকে তো চট্টগ্রাম কলেজে দিতে হবে, চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম কলেজ ছাড়া কোথাও পরিসংখ্যান নেই। সুতরাং এই ক্ষেত্রে যদি তার বাড়ি চট্টগ্রাম হয় এবং তাকে যদি চট্টগ্রাম কলেজে পদায়ন করা হয়, এটি তো আসলে খুব দোষের কিছু না, তো এরকম কিছু এটাতে একটু কিছুটা অ্যাডভান্টেজ তো পাই, হয়তো বেশি কম্পারেটিভলি। বাড়ির কাছে চাকরি করা খুব বেশি অ্যাডভান্টেজ না, এটা এক ধরনের মানসিক চাপও তাহলে হতে পারে। এটা তবে এই সুযোগটা অন্যদের চেয়ে একটু বেশি পায়, অন্যদের চেয়ে একটু বেশি সুযোগ এই শিক্ষা ক্যাডারের লোকরা এই সুযোগটা একটু বেশি পায় অন্যদের চেয়ে, অন্য ক্যাডারের চেয়ে।
আমাদের তাহেরা ফেরদাউস শাপলা নামের একজন জানতে চেয়েছেন, স্যার একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট কি শিক্ষা ক্যাডার পাবে? একজন, হ্যাঁ আমি প্রশ্নটা বুঝিনি, আরেকবার একটু বললে ভালো হবে। হ্যাঁ আবার একটু বলেন যদি। স্যার একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট কি শিক্ষা ক্যাডার পাবে? মানে ইঞ্জিনিয়ার যারা তারা কি শিক্ষা ক্যাডারে যেতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ, একজন প্রকৌশলী শিক্ষা ক্যাডারে আসার সুযোগ আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে আইসিটি বিষয়টি শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হয়েছে। এইবার নিয়োগ প্রক্রিয়ায় আইসিডি কল করেছে এবং সম্ভবত এইবার যে নিয়োগটি হবে তারা শিক্ষা ক্যাডার প্রকৌশলীরা শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হবেন, প্রকৌশলীরা শিক্ষা ক্যাডারে আসবেন, এটা আপনাকে জানাচ্ছি। অলরেডি 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 রিকমেন্ডেড হয়ে গেছেন, তারা আসবেন। জি 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 আসবেন, প্রকৌশলীরা শিক্ষা ক্যাডারে আসবেন। জি সেক্ষেত্রে সব ক্যাডার সব প্রকৌশল সাবজেক্ট নয়, মানে এরকম স্পেসিফিক যেটার জন্য দরকার, যেমন স্যার বলেছেন আইসিটি বা কম্পিউটার সায়েন্স আমরা যেভাবে বলি না কেন, এখন আপনি যখন ইলেকট্রিক্যালে করবেন তখন হয়তো সেই সুযোগটা আপনার জন্য ওভাবে শিক্ষা ক্যাডারে আসার সুযোগটা নেই। আর কম্পিউটার সায়েন্স পড়লেও যে আপনি একেবারে শিক্ষা ক্যাডারে আসতে পারবেন বিষয়টা কন্ডিশনাল। কন্ডিশনাল এই অর্থে যে যদি সার্কুলার হয় তাহলে আপনি যেতে পারবেন, সার্কুলার না হওয়ার সুযোগ নাই। না তা তো অবশ্যই। এই বিষয়টা যিনি বলেছেন শাপলা তাই একটু মনে রাখবেন, আপনার সাবজেক্টটা কি সেটা গুরুত্বপূর্ণ, আবার ওই সাবজেক্টে সার্কুলার হয়ে আছে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্যার আরেকজন স্যার জানতে চেয়েছেন আপনার কাছে, শিক্ষা ক্যাডার হিসেবে নিয়োগের পর পরবর্তীতে কোনো সময় নিজ জেলাতে পোস্টিং নেওয়া সম্ভব কিনা? হ্যাঁ এটি সম্ভব, হ্যাঁ এটি সম্ভব। শিক্ষা ক্যাডার চয়েস দিতে মাস্টার্স সম্পন্ন করা কি আবশ্যক? না, মাস্টার্স সম্পন্ন করা আবশ্যক না। 4 বছরের অনার্স হলেই আপনি পারবেন। 4 বছরের অনার্স কমপ্লিট করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা পিএসসির বিজ্ঞপ্তিতে প্রফেশনাল ক্যাডারের ক্ষেত্রে 4 বছরের অনার্স চাওয়া হয়, সেটা পারবেন। এবং আমি আপনাকে বলি, আমার বিভাগে প্রথম যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 4 বছর অনার্স কোর্স চালু করে তখন 2 জন সহকর্মী যোগদান করেছিলেন, তাদের মাস্টার্স কমপ্লিট হয় নাই। তারা কিন্তু অনার্স কমপ্লিট করে 26 বিসিএস এ তারা অনার্স কমপ্লিট করে শিক্ষা ক্যাডারে চট্টগ্রাম কলেজে যোগদান করেছিলেন। পরে শিক্ষা ক্যাডারে থাকাকালীন সময়ে তারা ভাইবা দিয়েছিলেন, মাস্টার্সের ভাইবা পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, পরে তারা ভাইবা পরীক্ষা পরে তাদের জয়েন করার পরে তাদের রেজাল্ট হয়েছিল। এরকম নজির আছে, আমাদের শিক্ষা ক্যাডারে নজির আছে এরকম। যারা এই আলোচনাটা শুনছেন এবং যারা বিশেষ করে এই অদূর ভবিষ্যতে যারা 42 এবং 33তম বিসিএস এর ফর্ম পূরণ করতে যাবেন তারা একটু খেয়াল করুন। স্যার যথার্থই বলেছেন, আপনার এডুকেশন ক্যাডারে যাওয়ার জন্য মাস্টার্স করা কোনোভাবেই আবশ্যক নয়। স্যার এক্ষেত্রে আমি আপনাকে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের বিভিন্ন বিভাগ বা জেলা পর্যন্ত যাই, মানে বিসিএস ক্যাডার চয়েস বা ক্যাডার সিলেকশনের ক্ষেত্রে কিগুলো করণীয় এই বিষয়ে যখন আলোচনা করি, আমি কিছু কিছু জায়গায় দেখেছি একটা গণহারে একটা বিশ্বাস, মাস্টার্স না করলে শিক্ষা ক্যাডারে যেতে পারে না। এই বিশ্বাসের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা সার্কুলারটা পড়েন না। স্যার কিন্তু বলেছেন যেখানে প্রফেশনাল ক্যাডারের জন্য যোগ্যতার কথা বলা হয়, যোগ্যতায় খুব স্পষ্ট করে বলা আছে 4 ইয়ার্স আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি, অথবা কেউ যদি প্রিলিমিনারি থেকে কেউ যদি পাস করে, মনে করেন ডিগ্রি পাস করলো, ডিগ্রি পাস কোর্স পাস করলো, তারপর সে প্রিলিমিনারি 1 বছর করবে, তারপর মাস্টার্স কমপ্লিট করতে হবে, তখন সে করতে পারবে। আবার সেই ক্ষেত্রে মাস্টার্স লাগবে। ধরেন যে 3 বছরের গ্র্যাজুয়েশন যারা করে, পাস কোর্স যারা পাস করে 3 বছর থেকে, যারা গ্র্যাজুয়েশন, একটা তো অনার্স আর একটা হচ্ছে পাস কোর্সে 3 বছরের কোর্স না, তো সেখান থেকে পাস করার পর তাকে 1 বছর প্রিলিমিনারি কোর্স করতে হয়, প্রিলিমিনারি করে তারপর মাস্টার্স। প্রিলিমিনারি থেকেও কিন্তু প্রিলিমিনারি মাস্টার্স করলে তিনি স্যার এখানে বিষয়টা হচ্ছে এডুকেশন ক্যাডারের জন্য মাস্টার্স গুরুত্বপূর্ণ কিনা? এডুকেশন না, গুরুত্বপূর্ণ না। থেকে গিয়ে মাস্টার্স করলেও কিন্তু স্যার হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবে। মাস্টার্স না প্রিলি, স্যার আমার ভুল হচ্ছে কিনা একটু দেখুন প্লিজ। প্রিলি মাস্টার যারা তারা শিক্ষা ক্যাডারে যেতে পারবেন না, কারণ তাদের না পারবেন। না না, অথবা আছে নিচে, অথবা লেখা আছে, অথবা যারা ইয়ে করবেন 3 বছরের গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স থাকতে হবে। 3 বছরের গ্র্যাজুয়েশন দিয়ে শিক্ষা ক্যাডারে অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ শিক্ষা ক্যাডারে অ্যাপ্লাই করতে গেলে আপনার টোটাল ডিগ্রি লাগবে 4 বছরের। যেহেতু প্রিলিমিনারি থেকে আপনার ডিগ্রি পাস করেছেন 3 বছরের, আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স কমপ্লিট করলে তখন এখানে অথবা লেখা আছে, একটা অপশন থাকে, অথবা 4 বছরের অনার্স, অথবা হ্যাঁ হ্যাঁ জি বলেন। জি যেটা বলতে চাচ্ছেন স্যার সেটা হচ্ছে কেউ পাস কোর্সে পাস করার পর 3 বছর মেয়াদী পাস কোর্সে পাস করার পর মাস্টার্স করলে 1 বছর বা 2 বছর মেয়াদী মাস্টার্স করলে সে বিসিএস অ্যাপ্লিকেশন করতে পারবে।
2 বছরের হ্যাঁ মাস্টার্স করলে সে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোয়ালিফাই। জি সে জানতে চাচ্ছে, রাশেদুল হাসান শোভন যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে, আমি যদি গ্রাজুয়েশন করার পর, মানে আমি প্রি মাস্টার্স করলাম, গ্রাজুয়েশন করার পর 3 বছর মেয়াদি গ্রাজুয়েশন করার পর 2 বছর মেয়াদি মাস্টার্স করলাম, আমি কি শিক্ষা ক্যাডারে দিতে পারবো নাকি পারবো না? এখানে তো মনে হয় সে পারবে না, এডুকেশন ক্যাডারে তো না না না, পারবেন পারবেন। এখানে আমি বলি আপনাকে, এটা পারবেন। বিজ্ঞপ্তিটা আপনি একটু পড়ে দেখবেন। আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, আমি রিসেন্ট বিজ্ঞপ্তিটা পড়ি নাই। আমাদের সবাই যারা আমরা 22 বিসিএস পরীক্ষা যখন দিয়েছি, আমার এক বন্ধু আছে বোটানির, এখন পিএইচডি করেছেন, তিনি আবুল কাশেম, ডক্টর আবুল কাশেম। তিনি চট্টগ্রাম কলেজ থেকে বোটানি থেকে গ্রাজুয়েশন বিএসসি পাশ করেছিলেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স পাশ করেছেন। হ্যাঁ জি বলেন। হয়তো আমি ভুল হতে পারি, জাস্ট একটু অবগতির জন্য যারা শুনছেন তারাও একটু খেয়াল করেন। 28তম বিসিএস থেকে কিন্তু সর্বশেষ যোগ্যতাটা নির্ধারণ করা হয়েছে 28তম বিসিএস এ। আচ্ছা, তাহলে আমার একটু অজ্ঞতা থাকতে পারে। আমি স্যার যুক্তিটা হচ্ছে এরকম, মনে করেন আপনি বাংলায় 2 বছর পরে আপনি তো বাংলা টিচার হতে পারবেন না। ধরেন একজন পাস করলো, সে মাত্র 1 বছর বা 2 বছর মেয়াদি মাস্টার্স করলো বাংলায়, সে তো বাংলা শিক্ষক হিসেবে পারবে না। কন্ডিশনটা হচ্ছে আফটার ইন্টারমিডিয়েট 4 ইয়ার্স একাডেমিক ডিগ্রি থাকতে হবে, এবং তারাই শিক্ষকতা ক্যাডারে যেতে পারবেন যাদের 4 ইয়ার্স গ্রাজুয়েশন থাকবে, অনার্স থাকবে। আচ্ছা, সম্মান সহ যারা এডুকেশন ক্যাডারে। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছেন স্যার, এটা 28তম বিসিএস থেকে যোগ্যতা একটু চেঞ্জ, ওটা কারেকশন হয়েছে। আচ্ছা ঠিক আছে, হতে পারে। আমার হয়তো বা সে বিষয় দেখা হয়নি, হতে পারে। হ্যাঁ আমরা দেখে নিব, আমি আবার দেখে নিব স্যার। আচ্ছা ঠিক আছে। আরেকটা বিষয় স্যার, এখন আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। আর আরেকজন প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে আমরা যদি শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে সম্ভবত খাদিজা বিনতে কাফিজা, শিক্ষা ক্যাডারে কি নির্দিষ্ট কোনো সাবজেক্ট থাকে নাকি যে কোনো সাবজেক্ট নেওয়া যায়? না, নির্দিষ্ট সাবজেক্ট, আপনার নির্দিষ্ট সাবজেক্ট। ধরেন আপনাদের ওবায়েদ স্যার, ইনি পাবলিক এড থেকে পাশ করেছেন। তো পাবলিক এড যেহেতু এখনো কলেজের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি বিষয়টি, ওবায়েদ স্যার কখনোই শিক্ষা ক্যাডার অ্যাপ্লাই করতে পারেননি। আর ভবিষ্যতে যদি কখনো পাবলিক এড বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়, তখন হয়তো চট্টগ্রাম পাবলিক এড বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তারা শিক্ষা ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবেন। যদিও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টি আমরা যতটুকু জানি যে রাষ্ট্রবিজ্ঞান বা আমরা যেটা সরকার ও রাজনীতি বিষয়ের একটি অংশ, এবং এটা অনেকটা অ্যাপ্লাইড সাবজেক্ট, অ্যাপ্লাইড বিষয়, পাবলিক একটা অ্যাপ্লাইড বিষয়, প্রায়োগিক বিষয়। তো সেটি যেহেতু এখনো কলেজে অন্তর্ভুক্ত করা হয়নি, তাহলে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাশ করলে আপনি শিক্ষা ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকতে হবে, চাহিদাতে উল্লেখ থাকতে হবে যে সেটা পারবেন কিনা। যেমন ধরেন সংস্কৃত, আমার কলেজে, চট্টগ্রাম কলেজে শাহ আলম প্রভাষক আছেন, শাহ আলম, তিনি হচ্ছেন পালি বিভাগের শিক্ষক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। আমাদের সবারই ধারণা ছিল যে পালিতে সম্ভবত বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারাই পড়েন, কিন্তু না, শাহ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচ্য ভাষা পালি বিষয়ে পাশ করেছেন, এবং তিনি সম্ভবত 30 বিসিএস এ তিনি শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হয়েছেন, এবং তিনি চট্টগ্রাম কলেজে তার পদায়ন। আমাদের চট্টগ্রাম কলেজে আরেকটি পদ আছে সংস্কৃত, নিহারঞ্জন নামক আমার আরেকজন সহকর্মী আছেন, তিনি সহকারী অধ্যাপক, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত থেকে পাশ করেছেন, এবং তিনি চট্টগ্রাম কলেজে এখন সহকারী অধ্যাপক পদে কর্মরত। তাহলে বিষয়টা একটু খেয়াল করেন আপনি, যে পদের বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকতে হবে। সরকারি কলেজের চাকরি মানে হচ্ছে কোন পদে কতগুলো পদ খালি আছে, সেই বিষয়ে খালি পদের বিপরীতেই নিয়োগ দেওয়া হয়। যদি বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকে, সাবজেক্ট উল্লেখ না থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এটাই প্রশ্ন আর কি, এটাই হচ্ছে বিষয়। রাইট স্যার। একজন প্রশ্ন করেছেন রিগান চাকমা, সে আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখে থাকেন, তিনি রিগান চাকমা। ওনার প্রশ্ন হচ্ছে, স্যার একজন কয়টা ক্যাডার চয়েস করতে পারে? স্যার অবশ্যই প্রিভিয়াস প্রশ্নের উত্তরে এই উত্তরটা দিয়েছেন, এরপর যদি স্যার কিছু বলতে চান। আমি একটু প্রশ্নটা, কয়টা চয়েস দিতে পারে, কয়টা ক্যাডারের চয়েস দিতে পারে? আপনার ওইখানে বৃত্ত যতগুলো আছে, আপনার যোগ্যতা যতটুকু কভার করে, আপনি সবগুলো দিতে পারবেন। ওখানে বিজ্ঞপ্তিতে যে যোগ্যতা চাওয়া হয়েছে এবং ওইখানে বৃত্ত ভরাটের যতগুলো জায়গা আছে, আপনি ঠিক ততগুলো পারবেন। অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী, আপনি মনে করেন পাশ করলেন ইতিহাস থেকে, সেখানে এমবিবিএস এর লোক নিচ্ছে, ডাক্তার, স্বাস্থ্য ক্যাডারের লোক, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রকৌশল ক্যাডারের লোক নিচ্ছে, আপনি তো সেখানে পারবেন না। বা ইসলামের ইতিহাসের লোক নিচ্ছে, আপনি তো সেখানে পারবেন না, কিন্তু আপনি প্রশাসন ক্যাডারে বা জেনারেল ক্যাডারে আপনি পারবেন। আবার যদি আপনার উচ্চতা
ধরেন জেনারেল ক্যাডারের উচ্চতা চেয়েছে, পুলিশে আগে উচ্চতা চাইতো না আমাদের সময়, এখন কিন্তু পুলিশ ক্যাডার বা আনসার ক্যাডারের উচ্চতা চায়, একটা নির্ধারিত উচ্চতা আছে, সেই নির্ধারিত উচ্চতাটা আপনার নাই, তাহলে কিন্তু আপনি সেখানে অ্যাপ্লাই, শারীরিক সেই অযোগ্যতার কারণে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ আপনি বিজ্ঞপ্তিটা খুব ভালো করে পড়বেন, পড়ার পর আপনি দেখবেন সেখানে কি চাওয়া হয়েছে, সেই যেই যোগ্যতাগুলো আপনি পূরণ করতে পারবেন, সমস্ত যোগ্যতার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অবশ্যই আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেটাই। যারা যারা 42 এবং 43তম বিসিএস, 42তম বিসিএস তো বিশেষ করে চিকিৎসকদের জন্য, সুতরাং খুব একটা সমস্যা হবে না। যারা শুনছেন মাস ফরওয়ার্ডের তরুণ তরুণী শিক্ষার্থী, যারা জব শিক্ষার্থী, যারা তাদের জন্য বলা 43তম বিসিএস এ ফর্ম পূরণের জন্য স্যার যেটা বলেছেন, এক হচ্ছে আপনি কতটা পোস্টের জন্য আপনি এলিজিবল, আপনার ক্যান্ডিডেটস সাবমিট করার জন্য কতটি পোস্টের জন্য আপনি যোগ্য, ততটি পোস্টে আপনি দরখাস্ত করতে পারবেন। যেমন একজনকে পেয়েছিলাম সম্ভবত 34তম বিসিএস এ, তার সেকেন্ড চয়েস ছিল বাণিজ্য ক্যাডার, ট্রেড ক্যাডার। তো তাকে আমি পরে জিজ্ঞেস করলাম তুমি ট্রেড ক্যাডার কেন দিলে, বলে আমার আঙ্কেল আছে, আমার খুব পছন্দ। আমি বললাম তুমি কি 34-এর অ্যাপ্লিকেশন সার্কুলার দেখেছিলা, বলে হ্যাঁ দেখেছিলাম। তো সেখানে কি বাণিজ্য ক্যাডারের লোক চাওয়া হয়েছিল, বলে না আমি তো এটা জানি না। তো স্যার যেটা বললেন, আপনি এলিজিবল কিনা সেটা আপনি বুঝবেন কিন্তু সার্কুলার দেখলে, কেউ বলে দিলে বা বলে না দিলে নয়, এখানে আপনাকে নিজেকে সার্কুলারটা করতে হবে। যেহেতু সামনে 43তম বিসিএস এর ফর্ম পূরণের বিষয় চলে আসছে, প্রায় সমাগত, আমাদের 31 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত থাকবে। আপনারা মার্চ ফরওয়ার্ডের আজকের প্রোগ্রাম যারা শুনছেন তাদের সকলকে বলবো, আপনি সার্কুলারটা হাতে পাওয়ার পর প্রথমে সার্কুলারটা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত নিজে পড়বেন, পড়ে নিজের আন্ডারস্ট্যান্ডিং কি বলে সেটা শুনবেন। এরপর আমরা তো মাস ফরওয়ার্ড থেকে ইনশাআল্লাহ আপনাদের জন্য একাধিক সেশন করব, ক্যাডার চয়েস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি, কোনটা চয়েস আগে করে দিবেন বা কেন দিবেন, কেন, মানে এই ধরনের নির্দেশিকাগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলের কাজ হচ্ছে আপনারা এটা ভালো করে পড়বেন। এমডি শিমুল উদ্দিন নামের একজন জানতে চেয়েছেন, স্যার বিসিএস এর জন্য সিজিপিএ কত প্রয়োজন? সেটা বিজ্ঞপ্তিতে দেখবেন, আপনি বিজ্ঞপ্তিতে যা উল্লেখ থাকে সেটা আপনি বিজ্ঞপ্তি দেখবেন। আসলে আমি আপনাকে বলি, যে আমার সম্মানিত যারা ভিউয়ার্স যারা দেখছেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা, যে এত কষ্ট করে দেখছেন। আপনাদের প্রতি আমার একটা পরামর্শ, আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যখন 22তম বিসিএস এ অবতীর্ণ হই, তখন আমাদের সময় পরীক্ষার একটা সিস্টেমটা আলাদা ছিল। আমরা তখন 3টে অপশনাল বিষয় নিতে পারতাম, অর্থাৎ আমার পছন্দের, আপনারা যেমন এখন নিজের সাবজেক্টগুলো লিখিত পরীক্ষায় দেন, তা আমাদের সময় 3টা বিষয় নেওয়া যেত। ধরেন কেউ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল, কেউ ম্যাথ নিত, ফিজিক্স নিত, কেউ সয়েল সায়েন্স নিত, কেউ সাইকোলজি নিত, এরকম সাবজেক্ট নিত। ঠিক আছে, এরকম করে নিত। এটাতে অপশনাল সাবজেক্টের নাম্বারগুলো মূল নাম্বারে যোগ হতো। তো যার কারণে ওই সাবজেক্টগুলো দিয়ে ক্যাডার পাওয়াটা সহজ হয়ে যেত, মানে ভালো ক্যাডার পাওয়াটা খুব সহজ হয়ে যেত। তো এই বুদ্ধিটা আমাকে একজন চট্টগ্রামে তখন আসলে খুব বেশি কোচিং এর ইয়ে ছিল না, একটা ছোট্ট একটা কোচিং সেন্টার ছিল, আমরা সেখানে যেতাম, বোকার মতো যেতাম, বোকারা যেভাবে যায়। তো আমাকে আসলে বোকা বলবো না, আমি ওনার প্রতি কৃতজ্ঞ, অসীম কৃতজ্ঞতা। উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। কিন্তু ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছিল। ভুলটা হচ্ছে উনি আমাকে বলেছেন যে আপনি অপশনাল হিসেবে নগর উন্নয়ন বিষয়টি নেন। আমি নিয়েছিলাম হচ্ছে মনোবিজ্ঞান, তারপর হচ্ছে আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস আর নগর উন্নয়ন। এখন যথারীতি পরীক্ষা হলো, প্রিলিমিনারি পাশ করলাম, লিখিত পরীক্ষায় যখন গেলাম, নগর উন্নয়নের সিলেবাস দেখি যে চট্টগ্রামে কোনো বই পাওয়া যায় না, কোনো বই নেই, কিচ্ছু নেই। তখন আমি ঢাকায় গাড়ি ভাড়া খরচ করে ঢাকায় আসলাম, নীলক্ষেত আসলাম। নীলক্ষেত তো প্রাচীন যুগ থেকেই সবকিছু পাওয়া যায়। এই জায়গাটির উপর আল্লাহর বিশেষ রহমত আছে, যে কোনো বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করে। আমি এই জায়গাটির উপরে সবসময় আমার খুব, মানে আমার যদি বাংলাদেশে খুব বড় একটা পদে যেতে পারতাম, আমি নীলক্ষেতকে অনেক প্রমোট করতাম। বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করেছে নীলক্ষেত, বিশেষ করে আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত সন্তানদের জন্য নীলক্ষেতে অনেক কিছু। আমরা বই, অনেক দামি বইগুলো আমরা পড়তে পারতাম না, নীলক্ষেত হওয়ার কারণে সেই বইগুলো আমরা পাই, সেটা আমাদের অনেক কিছু। যাই হোক, তো নীলক্ষেতে আসলাম, নীলক্ষেতে এসে আমি একটা বই পেলাম নগর উন্নয়নের। তো নগর উন্নয়নের বইটা আমি নিলাম, অনেক ইয়ে করে পড়তে গিয়ে আমার চোখ ছানা বড়া, এটা সব প্রকৌশলীদের বিষয়। এখানে ঢাকা নগরীর নকশা, ঢাকা ইয়েতে, আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি তো এগুলো কিচ্ছু বুঝি না। তো 1.5 মাস বা 2.5 মাস সময়ের মধ্যে এই জিনিসটা আয়ত্তে আনা যে কি মানে কি পরিমাণ পরিশ্রম বা কি পরিমাণ কষ্ট, সেটা আপনাদেরকে এক্সপ্লেইন করা যাবে না। একজন মানুষের বিসিএস পরীক্ষা দেওয়া, আপনারা দিচ্ছেন বুঝবেন, যে যারা আসলে চাকরিটাতে জয়েন করে তাদের দিকে একবার তাকিয়ে দেখবেন, কতটা রাত নির্ঘুম থাকলে, কতটা রাত
মানে কষ্ট করলে বাসার সবাই ঘুমায়, বন্ধুরা সবাই আড্ডা দেয়, আপনি পড়ার টেবিলে। কতটা রাত নির্ঘুম থাকলে একটা বিসিএস পরীক্ষার্থী বিসিএস পাশ করে, সেটা হচ্ছে যে পরীক্ষা দেয় সেই বুঝে। যাই হোক, এতটা কষ্ট করে আমি যখন নগর উন্নয়ন বিষয়টি কিছুটা আত্মস্থ 40 বা 45% আত্মস্থ করতে পেরেছিলাম, লিখিত পরীক্ষায় কিন্তু আমি নগর উন্নয়নে ভালো করতে পারি নাই। না পারার কারণেই কিন্তু আমার প্রশাসন ক্যাডার হয় নাই। আজকে আমি কিন্তু আক্ষেপ করে বলছি না, আমি আপনাদের অভিজ্ঞতার কারণে বলছি যে আমি এখানে ভালো আছি, কিন্তু আমার প্রথম পছন্দ কিন্তু প্রশাসন ছিল, বিসিএস প্রশাসন ছিল। আমি 22 বিসিএস এ প্রশাসন না পাওয়ার পেছনের মূল কারণটা ছিল অনভিজ্ঞতা। আমি বুঝতে পারি নাই যে নগর উন্নয়ন বিষয়টির জন্য যে আমি এতটা পেছনে পড়ে যাব। তো যার কারণে আমি শিক্ষা ক্যাডার পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেখানে যোগ্য মনে করেছেন তাই পেয়েছি। কিন্তু আমি শুধু সেই বিষয়টা ভালো হয়তো পেতেও পারতাম, সেটা একটা বললাম। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ, কোচিং এ আসলে যে বাংলাদেশে কোচিং এর তো আর কোনো বিষয় নাই, যে কেউ পরামর্শ দিতে চলে আসে। বাংলাদেশে পরামর্শটা খুব দ্রুত পাওয়া যায়। আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে আমার মাথা ব্যথা করছে, দেখবেন 10 জন আপনাকে 10 উপদেশ, কেউ বলবে প্যারাসিটামল খান, কেউ বলবে গরম পানি খান, কেউ বলে হলুদের পানি খান, কেউ বলবে মাথার নিচে দিয়ে পা উপর দিয়ে ঘুমান, অনেক ধরনের পরামর্শ দিয়ে। বাংলাদেশে পরামর্শের অভাব নাই, কিন্তু সঠিক পরামর্শ কিন্তু একজন ফিজিশিয়ানে দিবেন, একজন ডক্টর দিবেন আপনাকে। আপনাকে বুঝতে হবে তিনি ডক্টর কিনা, কার পরামর্শটা নিচ্ছেন। আপনারা যে কোনো মানুষের যে কোনো পরামর্শ গ্রহণ করবেন না। আর যদি আপনাদের পরামর্শ গ্রহণ করার মতো সুযোগ সামর্থ্য না থাকে, যেহেতু আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, বিজ্ঞপ্তিটা 10 বার পড়েন, 10 বার পড়েন। আপনাদের সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুকে থেকে একটা সার্চ দেন, বিষয়টি কেউ কেউ অভিজ্ঞ কেউ জানাবেন কি, দেখবেন একটা স্ট্যাটাস থেকে আপনাকে শত শত উত্তর দিয়ে দিবে। দয়া করে কিছু না বুঝে উত্তর দিবেন না। অর্থাৎ আমি যোগ্য ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। রাইট স্যার। যারা যারা মার্চ ফরওয়ার্ডের যারা সম্মানিত সদস্যবৃন্দ এবং ফেসবুকে লাইভ হওয়ার কারণে এর বাইরেও যারা শুনছেন, তাদের জন্য আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার শেষের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে যারা আপনার যদি অসুস্থ হন, আপনি কনসালটেন্সি দিবেন কার কাছে? যিনি একজন ফিজিশিয়ান, যিনি এই বিষয়টা জানেন বা এই বিষয় সম্পর্কে কাজ করেন, তাদের কাছ থেকে। কারণ হচ্ছে এখানে মানে গাইডেন্স অনেক রকম হয়। ইংরেজিতে দেখবেন গাইডেন্স, মিসগাইডেন্স একটা শব্দ আছে, গাইডেন্সও আছে। আবার আমাদের গাইডলাইন পাওয়া একটা সমস্যা, যদিও আমাদের কনসালটেন্টের কোনো অভাব নাই, আমরা স্যার এটাই বলতে চেয়েছেন। তো সঠিক গাইডলাইনের জন্য, আপনার সঠিক গাইডেন্সের জন্য আপনার সঠিক লোকের কাছে যেতে হবে। আর এখন সঠিক লোকও যদি আপনার কাছে অ্যাভেলেবল না হয়, আপনার ফেসবুক আছে, ফেসবুকে আপনি একটা ছোট্ট স্ট্যাটাস ছেড়ে দিয়ে আপনি অনেকের কাছ থেকে মতামত পাবেন এবং তাদের আবার প্রোফাইলে যান, তাদের কাছ থেকে জানেন। আর অনলাইন স্যার যেটা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে, টেকনোলজি ইন্টারনেটের কারণে আমরা তো এখন অনেক ইনফরমেশন গুলো তো আমাদের হাতের কাছে। এরপর মার্চ ফরওয়ার্ড আছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা আপনাদের জন্য অ্যাভেলেবল করেছে এই সুযোগগুলো, এই যে আনোয়ার স্যারদের মতো লোকদেরকে যারা আপনাদের কাছে উপস্থাপন করছেন, তাদের কাছ থেকে শুনতে পারবেন। মূল কথাটা হলো আপনি নিজে 10 টাইমস বিজ্ঞপ্তিটা প্রয়োজনে নিজে পড়বেন। স্যার যেটা বললেন, আগে নিজে পড়া, দেন হচ্ছে XYZ স্যার বা কোনো প্রতিষ্ঠান, নিজে পড়া আপনার নিজের কাজ, আপনি নিজে ক্যাডার অফিসার হবেন। সুতরাং আপনি নিজে আগে যত্নবান হন বিষয়টা। একটু একজন জানতে চেয়েছেন, একজন মতামত দিয়েছেন সম্ভবত স্বপন আলী, আপনি বলেছেন ডিগ্রি প্লাস 1 ইয়ার পিডি মাস্টার্স করে বিসিএস দেওয়া যায়। বিষয়টা ঠিক নয়। যদি ডিগ্রি হয় আপনাকে অবশ্যই 3 ইয়ার্স মাস্টার্স লাগবে, 1 বছর হলে হবে না। আপনারা তথ্যটা জানবেন, অথবা সার্কুলার যে এই যে সামনে সার্কুলার আসছে সেই সার্কুলারটা দেখবেন। আর একজন জানতে চেয়েছেন আপনি কার কাছে, কোন বোর্ডে বা কার কাছে ভাইবা দিয়েছিলেন, আপনার ভাইবার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। আনোয়ার স্যার, অনেকদিন পরে মনে হয় আপনাকে ভাইবার অভিজ্ঞতা শেয়ার করতে। আচ্ছা, এখনো মনে আছে, মানুষের কিছু কিছু স্মৃতি সবসময় মনে থাকে। যেমন আমি বিবাহিত মানুষ, আমার প্রথম স্মৃতি মনে আছে যে আমার বিয়ের যেদিন বিয়ে করতে গিয়েছিলাম, সেই স্মৃতিটা কখনোই ভুলবো না, মৃত্যুর আগেও ভোলার কথা না। আমার প্রথম সন্তান, সেটা ভোলার কথা না। আমার বিসিএস এর ভাইবা, সেটাও ভোলার কথা না। এগুলো কিছু জিনিস মানুষের আসে মাইলস্টোন হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে সেই দিন ভাইবা দিতে গেলাম ইয়াহিয়া মোল্লা স্যারের বোর্ড হচ্ছে ইয়াহিয়া মোল্লা স্যার। তো স্যার তো অসাধারণ ভালো মানুষ। আমার পিএসসি সম্পর্কে তো গাল গল্পের তো তখনও অভাব ছিল না, এখনো নাই। ফেসবুক পেজ খুললে বোঝা যায় যে মানে পিএসসির বিসিএস ভাইবা তো না, মনে হচ্ছে যেন আপনি মঙ্গল গ্রহে যাচ্ছেন, এমন করে এগুলোকে উপস্থাপন করায়। আসলে এগুলো এত কঠিন কোনো বিষয় না, সবকিছু ন্যাচারাল। আর আরেকটা কথা, আমি ছিলাম ইয়াহিয়া মোল্লা স্যারের বোর্ডে। আমি একটু আপনাকে পরে ব্যাখ্যা করি, শুধু একটা জিনিস একটু খেয়াল করেন, সবসময় ন্যাচারাল বিষয়টা ভালো, আরোপিত কোনো বিষয় ভালো না। আপনি কি যারা ওইখানে বিসিএস এর যারা ভাইবা নেন, পিএসসি তে যারা ভাইবা নেন, আপনি এত বুদ্ধিমান না, ওনারা কিন্তু প্রফেশনালি ভাইবা নেন, ওনারা সব জানেন।
একদম সব। আপনি যদি মনে করেন যে একজন স্যার যদি আপনি যদি ফিলোসফির স্টুডেন্ট হন, দেখবেন ফিলোসফির এমন এমন প্রশ্ন আপনাকে করবে যে প্রশ্নগুলো আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনি শিখেছেন। কিন্তু স্যার কিন্তু দেখবেন যে অ্যাপ্লাইড ফিজিক্সের মানুষ। সুতরাং পিএসসির বোর্ডে যারা ভাইবা নেন, স্যাররা সবাই অসাধারণ জ্ঞানী, এবং জ্ঞানী বলেই সরকার তাদের সেখানে নিয়োগ দেন। আর দ্বিতীয় হচ্ছে, ভাইবা বোর্ডে কিছু এক্সপার্টকে আনা হয়, ওনারাও কিন্তু স্যাররাও কিন্তু ওই স্যার অনেক মেধাবী এবং অনেক জ্ঞানী এবং প্রফেশনালি ভাইবা নেন। আর সাম্প্রতিক সময়ে বিশ্ব পরিবর্তন হয়েছে, পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন তো পিএসসির ভাইবাতে চাও খাওয়ায়। আমি তো গতবার দেখলাম যে আপ্যায়ন করেছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে বিষয়টা এমন হওয়া উচিত। এক সময় দেখা যেত কি, বড় ভাইকে দেখলে ছোট ভাই রাস্তার ওই পার দিয়ে হাঁটতো, এখন কিন্তু বড় ভাই আর ছোট ভাই একসাথে শপিং করে। এখন আমি চাকরি যাচ্ছি, পিএসসি নামক প্রতিষ্ঠানটা আমাকে চাকরি বাছাই করবে, সেখানে তারা যদি আমার কাছ থেকে সঠিক জিনিসটা জানতে চায়, তাহলে কিন্তু আমাকে একটা ন্যাচারাল কন্ডিশনে নিতে হবে। আমার কাছ থেকে আরোপিত কোনো কিছু জানতে চাইলে সেটা আমিও আরোপিত কিছু বলে দিব। সুতরাং আমি ইয়াহিয়া মোল্লা স্যারের বোর্ডে পড়েছিলাম। স্যার আমাকে, আমি জানি না স্যার বেঁচে আছেন কিনা, স্যারের প্রতি আল্লাহ রহমত করুক। স্যার অসাধারণ শুরু করলেন এমন ভাবে যেন আমার বিশ্ববিদ্যালয়ের স্যার, এত মানে প্রাঞ্জল ভাষায় শুরু করলেন, আমার ভালো লেগেছে। এবং প্রশ্ন না পারলেও স্যার বলতে, না এটা তো পারা উচিত ছিল। আমি বললাম যে স্যার আমি পারি না। বলে যে স্বাভাবিক, তুমি ভাইবা দিচ্ছ, তুমি তো অবশ্যই ভাইবাতে একটা প্রেশার হয়, আমাকে ভাইবা নিল, আমিও পারতাম না। তো এই যে একটা স্বাভাবিক বিষয়। তবে ভাইবাটা একটা ভাগ্যের বিষয়, কারণ হচ্ছে স্যারদের মন মানসিকতা সবসময় মানুষের ভালো নাও থাকতে পারে, এটা মনস্তাত্ত্বিক বিষয়। তবে যেহেতু ওনারা প্রফেশনাল, স্যাররা প্রফেশনাল, অসাধারণ। আপনি যার বোর্ডেই পড়েন কোনো চিন্তা নাই, আপনি যদি মোটামুটি, যেহেতু আপনি লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে গেছেন, আপনি যোগ্য মানুষ। পদ সংখ্যা কম থাকার কারণে হয়তো আপনার চাকরিটা হবে না, কিন্তু যেহেতু একজন ছেলে যখন পিলি এবং রিটার্ন পাস করে, সে যোগ্য, সে বিসিএস যে কোনো চাকরির জন্য যোগ্য। পদের সীমিতর কারণে হয়তো বা আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে না। তাই মনে রাখবেন, নিজের প্রতি কনফিডেন্ট রাখবেন, স্রষ্টাকে সবসময় স্মরণ করবেন। আল্লাহ আপনার রিজিকটা, আর চাকরি বাকরি এগুলো তো ভাই রিজিকের বিষয়, প্রত্যেকটা মানুষের জন্য রিজিক পূর্ব নির্ধারিত, এটা আমি বিশ্বাস করি। ভাগ্য আমি বিশ্বাস করি। আধুনিক এই যুগে এসেও আমি, কারণ আমি মুসলমান, আমাকে বলেছে যে তোমার পরকালের উপর বিশ্বাস করবে, তকদিরের উপর বিশ্বাস করো। আমি তকদিরের উপর বিশ্বাস করি। তো সুতরাং এই কারণে আমার ভাইবাটা আল্লাহর রহমতে ইয়াহিয়া মোল্লা স্যারের বোর্ডে দিয়েছে এবং ভালো হয়েছিল। স্যার এই জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছি। অনেক আপনাকে ধন্যবাদ যে আমার স্মৃতি রোমান্থন করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা উপকৃত হলাম আপনার বক্তব্য শুনে। এবং রাশিদুল হাসান নামের একজন জানতে চেয়েছেন, শিক্ষকের পদে থেকে গবেষণার সুযোগ সুবিধা কতটুকু, এক্ষেত্রে কর্তৃপক্ষের থেকে কতটুকু সহায়তা পাওয়া যায় যদি বলতেন। একটা কথা কি, মনে রাখবেন, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাতে যেহেতু জনসংখ্যার আধিক্য, জনসংখ্যা অনেক বেশি, তো সেখানে আসলে কোনো কিছুই সহজভাবে পাওয়া যাবে না। আপনাকে একটু ভিন্নতর যোগ্যতার অধিকারী হতে হবে। এখন শিক্ষা ক্যাডার আপনাকে সবসময় যোগ্যতার প্রশ্রয় দেয়, শিক্ষা ক্যাডার যোগ্যতাকে প্রশ্রয় দেয়। উচ্চতর ডিগ্রির সুযোগ আছে এখানে, আপনি পড়াশোনা করতে চাইলে অবশ্যই পড়াশোনা করতে পারবেন। এবং কর্তৃপক্ষের সুযোগটা এখন ডিপেন্ড করবে আপনার অ্যাপ্রোচটা কেমন, বা আপনি কিভাবে সেখানে অ্যাপ্রোচ করছেন, বা আপনি কিভাবে আবেদন করছেন, কিভাবে যোগাযোগটা রক্ষা করেন। যেহেতু আপনার সিনিয়র কর্মকর্তারা ডিজি অফিস থেকে সেটা ফরওয়ার্ড করে মন্ত্রণালয়ে যায়। একটা সময় এটা অনেক জটিল ছিল, এখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, ডিজি অফিস, আমাদের শিক্ষা অধিদপ্তর সবাই এখন সহযোগিতা করে উচ্চশিক্ষার জন্য। আমি বিশ্বাস করি আপনি যদি শিক্ষা ক্যাডারে আসেন এবং মানে এ ধরনের উচ্চশিক্ষার সুযোগ চান, আপনি অবশ্যই সুযোগ পাবেন। এটা সুযোগ দেওয়া হয় এবং সুযোগ পাবেন আপনি। যেহেতু শিক্ষার সাথে সম্পর্কিত শিক্ষা গবেষণার পাশাপাশি, সুতরাং এখানে অবশ্যই সুযোগ দেওয়া হয়। জি 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 চট্টগ্রাম কলেজে একটু চট্টগ্রাম কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সম্ভবত 5 জন আছেন পিএইচডি হোল্ডার, 5 জন, 6 জন আছেন পিএইচডি হোল্ডার। সুতরাং শিক্ষা ক্যাডারে থাকলে বুঝতেই পারছেন যে শিক্ষা ক্যাডারে আসলে কি পরিমাণ এনকারেজ করা হয়। এখন কেউ যদি সুযোগটা নিতে চায় তাহলে নিতে পারবে, আর নিতে না চাইলে আপনি সাধারণ চাকরি করবেন, এটাই আর কি। স্যার, মনোয়ারুল ইসলাম নামের একজন জানতে চেয়েছেন, যারা টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষক হতে চান, ওনারা যদি বিএড শেষ না করেন তাহলে শিক্ষা ক্যাডার দেওয়া যাবে কিনা, কারণ বিএড চাওয়া হয়েছে কোর্সে। এটা মনিরুল ইসলাম ভালো কথা বলেছেন, এক্ষেত্রে একটু শেয়ার করে নিতে চাই। আমাদের আজকের আলোচক আনোয়ার মালিক মজুমদার স্যার, স্যারের বেটার হাফ বা সহধর্মিনী আমাদের ম্যাডাম, তিনিও কিন্তু কলেজের একজন শিক্ষক, এডুকেশন ক্যাডারের একজন অফিসার, এবং তিনি একটা বিএড কলেজে, আমার যদি ভুল না হয় বিএড কলেজে বর্তমানে তার পোস্টিং, সেখানে আছেন। স্যার খুব ভালো বলতে পারবেন, প্লিজ স্যার। না, একটা উপায়, এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে। আসলে আমার স্ত্রী মোসাম্মদ তানজিন আক্তার চৌধুরী, তিনি 26 ব্যাচের কর্মকর্তা, গণিত বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। তিনি কিন্তু জেনারেল বিসিএস, তিনি কিন্তু বিসিএস এডুকেশন না।
আমাদের তাই? বিসিএস টা দু ধরনের, হ্যাঁ উনি কিন্তু জেনারেল বিসিএস, হ্যাঁ ওনার কিছু প্রশিক্ষণ এবং ডিগ্রি থাকার কারণে তিনি সেখানে গণিত বিষয়ের পড়ান, তিনি সেখানে গণিত বিষয়ের সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি 26 আচ্ছা। ব্যাচের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিত বিষয়ে পাশ করেছেন, এবং তার ফলাফল মানে একাডেমিক রেজাল্ট অনেক সন্তোষজনক, আমার চেয়ে অন্ততপক্ষে 10 গুণ ভালো। যাই হোক, সন্তোষজনক ফলাফল, তো যার কারণে তিনি সেখানে গণিত বিষয়ের বিজ্ঞান শিক্ষক, তিনি আসলে কিন্তু বিসিএস জেনারেল ক্যাডারের। আচ্ছা যাই হোক, আচ্ছা, আচ্ছা। এটা পরিবারের কথা। এখন আপনাকে যদি বলি, যিনি চেয়েছেন তার উত্তরটা যদি দেই, আপনাকে মনে রাখতে হবে শিক্ষা ক্যাডার এপিআর যদি দিতে পারেন, আপনি এপিআর সার্টিফিকেট, অর্থাৎ আপনার ভাইবা পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, ফলাফল নেই, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার ভাইবা পরীক্ষা যদি না হয়ে থাকে বা আদার্স কোর্সের কাজগুলো না হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ দরখাস্ত গ্রহণের শেষ তারিখে আপনার যদি মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়, ফলাফল না হোক কিন্তু মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, এই মর্মে একটি প্রত্যয়ন পত্র আপনাকে সংশ্লিষ্ট বিএড কলেজ থেকে নিতে হবে, নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে সেটা সাবমিট করতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এপিআর আপনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এখন পারবেন না, যেহেতু আপনার কমপ্লিট হয়নি, আপনি পারবেন না এখন অ্যাপ্লাই করতে, যেহেতু আপনার বিএড কমপ্লিট হয়নি, সেজন্য আপনি পারবেন না। বুঝতে পেরেছেন আপনি? আশা, হ্যাঁ স্যার, আপনার কাছে একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। এই সময় যদি আমি সার্বিকভাবে একটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে চাই, আমাদের যারা জব সিকার্স বন্ধুরা যারা শুনছেন, বিশেষ করে বিসিএস এক্সপেক্টেন্টস যারা, তাদের জন্য আমরা বিসিএস পরীক্ষা দিতে চাইলে আসলে আমাদের পড়ালেখাটা কিরকম হওয়া দরকার, কিরকম হওয়া উচিত? আমাদের সামনে যেহেতু পরপর 3টা বিসিএস পেন্ডিং অবস্থায় আছে, আমরা যারা ক্যান্ডিডেট, আমরা যদি একেবারে প্রিলিমিনারি থেকে শুরু করি, আমাদের 41st বিসিএস আমাদের সামনে হবে, কখন হবে জানি না, কিন্তু আমাদের সামনে হবে 42তম বিসিএস এর সার্কুলার হলো, 43তম বিসিএস এর সার্কুলার হলো, এবং সেখানে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। সম্ভবত বাংলাদেশে আমার জানা মতে এটা নজিরবিহীন যে 3টা বিসিএস প্রিলিমিনারি সার্কুলার হয়ে আছে পেন্ডিং অবস্থায়, এবং প্রথমটার 41তম বিসিএস এর এখনো ডেট হয়নি। 43তম বিসিএস এর সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে মার্চে, এবং 42তম বিসিএস এর সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে 42তম আগামী ফেব্রুয়ারিতে। এই অবস্থায় এগুলো আমাদের জন্য কি সুযোগ না কোনো বিড়ম্বনা? আপনি কিভাবে দেখবেন বিষয়টাকে? ওবায়দ, আমরা এখন বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত, এটা আসলে সার্বিক বিশ্বের সব জায়গাতেই তো এখন জ্যাম হয়ে গেছে। এটা শুধু বাংলাদেশ তা কিন্তু না। তুমি যদি বাংলাদেশের কথা বলেন, আপনি যদি শুধু বাংলাদেশের কথা বলেন, এটা কিন্তু বাংলাদেশের কথা না। আপনি দেখবেন আমেরিকাতেও কিন্তু এখন এই ধরনের সমস্যা হচ্ছে, ভারতে তো সবকিছু কলাপস করলো, এবং ইউরোপের দেশগুলোতেও তো একই রকম সমস্যা হচ্ছে। আমরা তো আসলে বিশ্বের বাইরে কেউ না, সুতরাং পিএসসি তার রুটিন মাফিক প্রজাতন্ত্রের কর্মচারী লাগবে, কারণ করোনার মধ্যেও কিন্তু অনেক কর্মকর্তা কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে, সুতরাং পদ শূন্য। সুতরাং প্রজাতন্ত্রের কর্মচারী লাগবে, আমাদের চাহিদা পাঠানো হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, সবকিছুই রুটিন চলছে, সবকিছুই স্বাভাবিক। কিন্তু মাঝখানে যে করোনার কারণে আপনি তো এত বড় ঝুঁকি নিতে পারেন না, পরীক্ষা নেওয়ার মতো এত বড় ঝুঁকি নিতে পারেন না, তাই সেটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি মনে করি পিএসসি তার আন্তরিকতার কারণে, তার দায়বদ্ধতার জায়গা থেকে এই জায়গাটি করেছেন, কারণ অন্ততপক্ষে পরীক্ষার্থী যারা চাকরি প্রার্থী, তারা অন্তত আশ্বস্ত হচ্ছে পিএসসি তাদেরকে নিয়ে ভাবছে বা সরকার তাদেরকে নিয়ে ভাবে। সুতরাং এই বিষয়ে আপনারা প্রথমে, আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে আমি পিএসসি কে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় যেটা বললাম, এটা বিড়ম্বনা নয়। আপনি একটা পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি 3টা পরীক্ষা দিতে পারেন, এটা আপনার জন্য কি ভাগ্য নয়? এটা সৌভাগ্য আপনার জন্য, সুযোগ। আপনি পরীক্ষার প্রস্তুতি নেবেন একটার, আপনি তো এমন ভাবে প্রস্তুতি নেবেন 41 জনের প্রস্তুতি, 42 জনের জন্য প্রস্তুতি, এটা তো নিচ্ছেন না। আপনি একটা প্রস্তুতি নেবেন, 3টা একটা মিস হচ্ছে, দ্বিতীয়টা পাচ্ছেন, তৃতীয়টা পাচ্ছেন, তাহলে এটা আপনার জন্য সুযোগ। আর চতুর্থ প্রস্তুতির কথা যদি আমি বলি, দেখেন খুব সাদামাটা, আমার হিসাব খুব ক্লিয়ার। আমি জীবনে সাদামাটা চলতে পছন্দ করি, সোজা লাইন আমার কাছে পছন্দ। সেটা হচ্ছে বিসিএস এর প্রিপারেশনের একমাত্র বিষয় হচ্ছে পড়া, পড়া এবং পড়া, পড়া, পড়া এবং পড়া। আপনাকে শুনেন, এই ধরনের টকশো শুনে বা এই বিশেষজ্ঞদের বক্তৃতা শুনে, তারপরে ধরেন ইয়ে করে, এটা আপনাকে একটা গাইডলাইন দিবে। যুদ্ধের গল্প শুনে যুদ্ধ জয়লাভ করা যায় না, যুদ্ধের গল্প শুনে অনুপ্রাণিত হওয়া যায়। যুদ্ধের গল্প শুনে আপনি অনুপ্রাণিত হয়ে যুদ্ধের কলা কৌশল আত্মস্থ করে আপনাকে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে, তারপর আপনি জয়ের স্বপ্ন দেখতে পারেন।
এখন আপনাদের কাছে আমার পরামর্শ সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা, আমাকে মাফ করবেন আমি যদি ভুল বলে থাকি, এটা কখনোই কোনো মেধাবীদের পরীক্ষা না। এই পরীক্ষাটা মেধাবীদের পরীক্ষা না, এই পরীক্ষাটা হচ্ছে পরিশ্রমীদের পরীক্ষা। এটা হচ্ছে যারা পরিশ্রমী তাদের পরীক্ষা। কারণ আপনি মনে করেন আপনার যে ক্লাস 8 এর অঙ্কগুলো আসে বা এসএসসির গ্রামার ব্যাকরণ বই থেকে আসে বা এইচএসসি লেভেলের আসে, এটা কি কখনো মেধা যাচাই? এটা তো মেধা যাচাই না, এটা হচ্ছে আপনার পূর্ব জ্ঞান যাচাই। আপনি আগে পড়েছেন, আপনি আপনার সময়ে কি পড়েছিলেন সেগুলো যাচাই। বিশেষত আপনার ইঞ্জিনিয়ারিংটা, যারা ইঞ্জিনিয়ার আসবে তাদের তো পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার সময় 200 নাম্বারের, বা ডক্টর যারা হবেন তাদেরও 200 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তাদের ওন বিষয়, সেখানে তার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ আছে। বাকিদের বিষয়গুলো তো আপনাদের জন্য সেম। এখন একজন প্রকৌশলী যেহেতু তিনি ছোটবেলায় বেশি সময় দিয়েছিলেন এই জন্য তার জিপিএ 5 পেয়েছেন, যেহেতু তিনি এইচএসসি তে বেশি সময় দিয়েছিলেন সেই জন্য তিনি গোল্ডেন জিপিএ 5 পেয়েছেন, যেহেতু তিনি ভর্তি পরীক্ষার সময় বেশি সময় দিয়েছিলেন এই জন্য তিনি বুয়েটে চান্স পেয়েছেন, যেহেতু তিনি পড়াগুলো আগে পড়ে ফেলেছিলেন। আপনি পড়েন নাই, তাহলে আপনাকে এখন পড়তে হবে। পড়া কিন্তু সেম, আপনি আগে পড়েন নাই। আমাদের চট্টগ্রামে একটা কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টার গুলোকে খারাপ মনে করবেন না, কোচিং সেন্টার কিন্তু অনেক ভালো কিছু দেয়। বিটি কোচিং নামক একটা কোচিং আছে, সেটা চালায় আমার এক ছোট ভাই আজিজ। সে তার কোচিং এর একটা কথা আছে, কথাটা হচ্ছে পড়তে হয়, না পড়লে দেরিতে হলেও পড়তে হয়। আপনাকে পড়তে হবেই, আজকে পড়েন বা দেরিতে হলেও আপনাকে পড়তে হবে। আজিজের এই কথাটা আমার ক্লাসে আমি বহুবার বলেছি। আজিজ আমার ছোট ভাই, তাকে আমি খুব স্নেহ করি। হ্যাঁ, সে অসাধারণ জ্ঞানী মানুষ, লেখাপড়া জানা মানুষ। তো আজিজ সেই কথাটা বলেছে, আমার খুব ভালো লাগে তার কথাটা। তা আপনাদের জন্য বলছি যারা প্রিপারেশন নেবেন, পড়তে হয়। যারা বিসিএস এর পড়া মানে বুয়েট থেকে পাশ করেছে বা মেডিকেল থেকে, তারা আগে পড়ে ফেলেছে। আপনি যেহেতু আগে পড়েন নাই, আপনাকে দেরিতে হলেও পড়তে, আপনাকে এখন পড়তে হবে। সুতরাং এই পড়াগুলো হচ্ছে মাফ নাই, আপনি যদি এরকম বহু মানুষ পাবেন যে ভর্তি পরীক্ষা কম পড়ে মেডিকেলে চান্স পেয়েছে, ভর্তি পরীক্ষা কম পড়ে বিসিএস পরীক্ষা চান্স পেয়ে, কম পড়ে ব্যাংকে চাকরি পেয়েছে, কিন্তু আপনি একজনও পাবেন না কম পড়ে বিসিএস হয়েছে। এরকম একজন আপনি পাবেন না যে কম পড়ে বিসিএস হয়েছে, যে ক্যাডারই পাক সে। কম পড়ে কারো কখনো বিসিএস হয় না, এখানে আপনাকে পড়তেই হবে। সুতরাং পরামর্শ একটাই, পড়বেন মিনিমাম প্রতিদিন 6 ঘন্টা রেগুলার পড়বেন। যদি 1 মাস 6 ঘন্টা করে পড়েন, নিজের পরিবর্তনটা দেখতে পাবেন। যদি পরিবর্তন দেখতে পান, এই পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আশা করি ইনশাল্লাহ আপনি যদি আমার কথাটা শুনেন, পড়েন এবং পড়েন, তাহলে পারবেন। জি ওবায়দ। একটা বিষয় স্যার, সেটা হচ্ছে আমাদের লিখন মোবাশ্বেরা লিখন, যদি আমার উচ্চারণের সমস্যা না হয়, উনি বলেছেন আমাদের 4th ইয়ারের পরীক্ষা আটকে গেছে। এই সময় 43তম বিসিএস এর জন্য আমরা আশাবাদী ছিলাম, কিন্তু আমরা তো পরীক্ষা শেষ হয়নি, 43তম বিসিএস পরীক্ষা দিতে পারবো না। এটা কি আমাদের জন্য বিড়ম্বনা নয়? তাদের জন্য আপনি কি বলবেন স্যার? না, আপনাদের জন্য বিড়ম্বনা না। আপনি যদি কিলিয়ে কাঁঠাল পাকান তাহলে সেই কাঁঠালটা মিষ্টি হবে না। ঠিক আছে, আপনি এখনো পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেন নাই, সুতরাং এটা আপনার জন্য কেন বিড়ম্বনা হবে? আপনি অপেক্ষা করুন, পড়তে থাকুন। আপনি বিসিএস পরীক্ষা এমন না তো আপনাকে কেউ নিষেধ করেন, আপনি বরং সুযোগ পেয়েছেন, অনেক বেশি পড়ার সুযোগ পেয়েছেন। আপনি বিসিএস এর গাইড গুলো কিনে পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইজ করেন, আপনি পড়েন, পড়ে আপনার জন্য যখন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হবে আপনি ওইবারে অ্যাপ্লাই করবেন, আপনার প্রথমবারেই হয়ে যাবে। আপনি নিজেকে এখন থেকে প্রস্তুত করেন, ঠিক আছে? সুতরাং কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করবেন না। আমি দেখি অনেক শিক্ষার্থীদের মধ্যে 3rd ইয়ার থেকে পড়তে শুরু করে, এগুলো দরকার নাই, এগুলো আননেসেসারি। জিনিসটাকে শুধু জীবনকে জটিল বানাবেন না, জীবনকে সরল রাখবেন। সিরাতুল মুস্তাকিম, সহজ সাধারণ পথ সহজ থাকেন, দেখবেন সবকিছু পাবেন। সোজা পথে সবকিছু পাবেন, অলি গলিতে কোনো কিছু বাদ যায়, বাঁকা গলিতে যাওয়ার চেষ্টা করবেন না, সবসময় সোজা পথে হাঁটবেন, দেখবেন দুপাশে রাস্তা পরিষ্কার, সবকিছু পরিষ্কার দেখা যায়, পেয়ে যাবেন। সুতরাং আপনি যারা পরীক্ষা বন্ধ হয়ে গেছে যাদের, তারা পড়তে থাকেন, 44তম বিসিএস অ্যাপ্লাই করবেন, এর মধ্যে প্রস্তুতিটা শেষ করে ফেলেন। আর এর পাশাপাশি স্যার এরকম একটা বিষয়, সব সময় তো সব পরিবেশ পরিস্থিতি আমার অনুকূলে থাকবে এমন তো কোনো কথা নেই। তা তো অবশ্যই। আপনারা যারা এখানে অতিথি হিসেবে আছেন, যারা কথা বলেন, তাদের জীবনেও কি এই ধরনের বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের বছর কি আছে নাই? এগুলো তো আমাদের লাইফেরই অংশ। হ্যাঁ ভাই, জীবনে বিসিএস পাইছি 2টা, বুঝতে পারছেন? কারণ আমাদের সময় যে 3 বছর নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ ছিল, তা আমরা কি কাউকে দোষ দিতে পেরেছি? পারি নাই তো। রাষ্ট্র তার প্রয়োজন মনে করে নাই, কর্মী নেয় নাই, সরকারি ব্যয় সংকোচন করতে চেয়েছে, কর্মী নিয়োগ করে নাই, তা আমি চাকরি পাই নাই। আমাদের অনেকেরও তো চাকরির বয়স চলে গেছে, ঠিক না? অনেকেরই বয়সকে যে অনেকেই পায় নাই চাকরি, তো সেজন্য তো দুঃখ করে লাভ নাই। এরকম হয়েছে না, আজকে থেকে জাস্ট 10-15 বছর আগে গেল বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে সেশন জটটা যে পরিমাণ বেশি ছিল, এখন তো অনেক কমে গেছে সেশন জট। কমে গেছে। তো এটা তো একটা সুবিধাজনক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে
এরকম এটা হতে পারে। আর করোনা বা ইত্যাদি বিষয় পাবলিক সার্ভিস কমিশন তো একটা সিদ্ধান্ত বা সরকারের নীতি হ্যাঁ, নির্ধারণী আইন হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করতে হয়। সুতরাং অনেক কিছু এখানে নিয়ে একটু ভাবতে। একটু খারাপ লাগে, কাজ করতেই পারে। হয়তো আর 2টা বা 3টা পরীক্ষা হলে মনে হয় আমি পরীক্ষাটা দিতে পারতাম। কিন্তু যেটা হ্যাঁ, হয়নি, একজন আধুনিক মানুষ হিসেবে আপনাকে এটা মেনে নিতে হবে। কিছু করার নেই। আচ্ছা, আপনি পরীক্ষা দিতে পারতেন, এটা কি করে ভাবলেন? আপনি তো করোনা আক্রান্ত হয়ে মারাও যেতে পারতেন, কোভিড-19 পজিটিভ হয়ে মারা যেতে পারতেন না আপনি? আপনার দ্বারা ধরেন আপনি কোভিড আক্রান্ত হলেন, আপনার পরীক্ষার হলে ধরেন যে 50 জন ছেলে পরীক্ষা দিচ্ছে, 50 জনকে আপনি সংক্রমিত করে ফেললেন। এই 50টা পরিবারের দায়িত্ব কে নিবে? রাষ্ট্রকে ভাবতে হয়, অনেক ব্রড আসপেক্টে ভাবতে হয়। আমি যেমন ব্যক্তির ক্ষেত্রে ভাববো আমার ভালো মন্দ, কিন্তু রাষ্ট্র ভাববে সবার ভালো মন্দ। এখন আপনার পরীক্ষাটা নিতে গিয়ে রাষ্ট্র যদি সেখানে সেই পরীক্ষার হলে যদি 10 জন মানুষ সংক্রমিত হতো, 10টা পরিবার যদি আজকে কি হতো? তরুণ একটা ছেলের মৃত্যু অনেক কষ্টকর, কিন্তু সুতরাং রাষ্ট্রকে অনেক কিছুই ভাবতে হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সুতরাং মন খারাপ করবেন না, 44তম আপনার জন্য অপেক্ষা করছে, আপনি পড়তে থাকেন। রাইট। ও ভাই, 44তম বিসিএস জন্য আমরা পড়ার সময় অনেক বেশি, তাই না জি জি স্যার? জি, আপনি এখন প্রস্তুতি নিয়ে ফেলেন, আপনি প্রস্তুতি নিয়ে ফেলেন, আপনার প্রথমবারই হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্রথমবার হ্যাঁ, হবে। রাইট। আসলে সবসময় আশাবাদী থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। কারণ আমাদের নৈরাজ্যগুলো, আমাদের দুশ্চিন্তাগুলো আমাদের তো কোনো ভালো রেজাল্ট আলটিমেটলি দেয় না। সুতরাং আমাদের একটু আশাবাদী থেকে ইতিবাচক চিন্তা করে, এবং যে সুযোগটা এসেছে, স্যার যেটা বললেন, আপনি হয়তো 43তম বিসিএস কথার কথা ধরে নিলাম, পাবলিক সার্ভিস কমিশন যেভাবে বলেছে মার্চে হতে পারে, ওটা হলে তো আপনি সময় পাচ্ছেন অনলি 2-3 মাস। কিন্তু আপনি 44তম বিসিএস এ আপনি সময় পাচ্ছেন হয়তো 1 বছর। সুতরাং ইয়াস, ওই বিসিএস এর জন্য আপনি ভালো করে চেষ্টা করেন। পাশাপাশি শুধু তো বিসিএস দেবেন, বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন ভালো, কিন্তু বিসিএস এর পাশাপাশি ব্যাংকিং সেক্টর আছে বা অন্যান্য জব আছে, সেগুলোর জন্য যেটা আপনি নিয়ারেস্ট আপনার পাবেন, যাতে আপনার ফোর্থ ইয়ার পরীক্ষা শেষ হওয়ার পরেই যে জব সার্কুলার গুলো থাকবে সেগুলোতে আপনি কোনো কাজ করতে পারবেন। সেই জন্য আপনি এখন থেকে ভালো করে করুন। এই প্রস্তুতির সময়টা আপনার জন্য একটু বেশি হচ্ছে, এটাকে আপনি সম্ভাবনা হিসেবেও দেখতে পারেন। আর সবসময় মনে জি। রাখবেন, আমরা যেভাবে চাই একেবারে সেরকম করে খুব স্মুথলি চলবে সবকিছু, এটা ভাবাটাও আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমাদের স্যার যেটা বলেছেন, আপনি 44তম বিসিএস এর জন্য খুব চমৎকার ভাবে প্রস্তুত হন, যাতে করে আপনি প্রথম বিসিএস টা অর্থাৎ 44th বিসিএস এ আপনি একজন সাকসেসফুল ক্যান্ডিডেট হতে পারেন, সাকসেসফুল বিসিএস ক্যাডার অফিসার হিসেবে আপনি নিজেকে উত্তীর্ণ করতে পারেন, সেই প্রিপারেশনটা আপনি নিতে পারবেন। তো স্যার, আপনার সাথে অনেকক্ষণ সময় কাটালাম। আমাদের 1 ঘন্টার সেশন, কথা বলতে বলতে সময় অনেক অতিক্রান্ত হয়ে গেছে অলরেডি। আমরা আজকে এখানেই শেষ করব। আমাদের সাথে যারা মাস ফরওয়ার্ডে এতক্ষণ সাথে ছিলেন, ফেসবুক লাইভে আমাদের সহযাত্রী ছিলেন, আমাদের সাথে ছিলেন কমেন্টে, রিয়াকশনের মাধ্যমে তারা আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই সাথে থাকার জন্য। স্যার, সর্বশেষ একজন সম্ভবত একাধিকবার প্রশ্নটা করেছে, সম্ভবত সে খুব শুনতে চায়, অনলি এডুকেশন চয়েস দিতে পারবো কিনা, শুধুমাত্র আপনার শিক্ষা কেনা দিতে কোনো সমস্যা আছে কিনা? ভাই, আপনার জন্য আমি দোয়া করছি, আপনি আসেন, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আপনার যে এই যে এই ক্যাডারে আসার জন্য আপনার যে উদ্গ্রীব, আপনি যে এত চমৎকার একটা ভাবনা ভাবছেন, আর নিশ্চয়ই আপনি দেশকে অনেক বেশি সেবা দেওয়ার জন্য আপনি আসবেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে কবুল করবেন। এবং আপনি যদি আসেন, তাহলে দেখা যাবে যে আপনার দ্বারা বাংলাদেশ অনেক বেশি উপকৃত হবে, কারণ প্রফেশনাল ডেডিকেশন খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি অবশ্যই একটা চয়েস দিয়ে আসতে পারবেন, আপনি শিক্ষা ক্যাডারে আসেন। আপনার জন্য আমরা আপনাকে আমি স্বাগত জানাচ্ছি, অগ্রিম স্বাগত জানাচ্ছি, আপনি আসুন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এবং এটা তো হ্যাঁ, অনেক পজিটিভ একটা চিন্তা, যাদের শিক্ষকতার হ্যাঁ, প্রতি আগ্রহ আছে প্রথম দিকে। হ্যাঁ, ওনার ভালো লাগছে, উনি একটা চয়েস দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি একটা চয়েসও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দিতে পারবেন, চয়েসটা আপনি নিজেই করবেন, চয়েসটা আপনাকে কেউ শিখিয়ে দেবেন, আপনার কোনটা ভালো লাগে সেটা আপনিই ফিল করবেন, এবং দিতে পারবেন ভবিষ্যতে আপনি আপনি। জি, করতে পারেন, সেটা আপনার জন্য জি, ভালো। তো জি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি ক্লাসে তো আমাদের ছেলে মেয়েরা আপনাদেরকে আমাদের সবাই পাচ্ছে। আমাদের বিসিএস এর ক্লাসে নিয়মিত আনোয়ার ক্লাস হয়, আপনারা ক্লাসগুলো করবেন। স্যার ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন সহকারী অধ্যাপক, পড়ানো স্যার আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সাবজেক্টগুলো, প্রিলিমিনারি, রিটেন, ভাইবা সবগুলো কোর্সে স্যারকে আপনারা পাবেন আশা করি ইনশাআল্লাহ। তো স্যার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ বিজয়ের এই মাসে, আপনাকে সবাই ধন্যবাদ। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমাদের এই ছোট্ট বাংলাদেশে যদি আমি ছোট্ট একটা মাস্ক পরে থাকি, তাহলে হবে মাস্ক আমাকে রক্ষা করবে না, কিন্তু আমার মাস্ক পরার কারণে অন্যরা রক্ষা পাবে। আপনারা সবাই দয়া করে সবাই মাস্ক পরে থাকবেন, আপনার দ্বারা অন্যরা যাতে সংক্রামিত না হয়। যদি আমরা সবাই একটু সচেতন করি, আমার প্রিয় বাংলাদেশ হয়তোবা করোনাকে আমরা সঠিকভাবে ফেস করতে পারবো। আমাদের সম্মিলিত শক্তি
আমাদের কাজ করবে। আল্লাহ আমাদের সবার প্রতি সহায় হন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। বিজয়ের শুভেচ্ছা। আগামী বছর বাংলাদেশ তার 50 বছর পূর্তি করবে, বিজয়ের 50 বছর। আমার অসাধারণ একটা অনুভূতি, আমার বাংলাদেশ আর আমি সমবয়সী। আমার যেমন আর্থিক উন্নতি হয়েছে, আমার বাংলাদেশেরও আর্থিক উন্নতি হয়েছে। আমি যেমন খুব ভালো আছি, আমার বাংলাদেশও ভালো আছে। সবাইকে মিলেই ভালো থাকা, সবাইকে নিয়েই ভালো থাকা। এভাবে যদি সবকিছু ভালো থাকতে পারে, পদ্মা সেতুর আর একটি স্পেন যুক্ত হয়ে যাবে বাংলাদেশ। আর সবার জন্য দোয়া করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, সৎ এবং নির্ভীক থেকে কাজ করুন। নিশ্চয়ই বাংলাদেশ একদিন মাথা ঘুরে দাঁড়াবে। তখন আমরা বলতে পারবো, একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। খোদা হাফেজ, সালাম আলাইকুম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ মার্চ ফেব্রুয়ারি যারা সাথে ছিলেন সবাইকে। আজকে বোধহয় এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।